সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। বর্তমানে রুয়েটে পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আশা করি আমাকে জানো, চেনো। আবার আমি এটাও জানো যে আমি কিভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, কিভাবে তোমাদের সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে নিয়ে আসছি। তোমরা দেখতেই পারতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে পরিমাণগত রসায়ন অর্থাৎ রসায়নের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসছে সেরকম আমি টোটাল 65টা প্রশ্ন নিয়েছি। এই 65টা প্রশ্ন যদি তুমি সমাধান করো, আশা করা যায় তোমার রসায়নের এই অধ্যায় থেকে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো তোমরা সেগুলো মিস করবা না। তোমরা খুব দ্রুত ভিডিওটা শুরু করে দিব, তোমরা সেগুলো দেখতে থাকো। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সবারই একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আহ, সত্যি কথা বলতে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি আমার ভুলের কারণে, কারণ আমি প্রশ্ন ব্যাংক গুলো ভালোভাবে অ্যানালাইসিস করি নাই। আমি যে পারি না সেটা না, পারতাম, কিন্তু আমি প্রশ্ন ব্যাংক গুলো ভালোভাবে অ্যানালাইসিস না করার কারণে আমার পজিশনটা অনেক পিছনে চলে আসে। ঠিক আছে, তো যাই হোক, আর কথা বাড়াবো না। আল্লাহ আমাকে ভালো জায়গায় রাখছে, রুয়েটে আছি বর্তমানে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। এই হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস, বিখ্যাত লাল বাস। দেখো, 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করে দিই। তো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের বিক্রিয়াকে কি বলা হয়? আচ্ছা, নিচে কি বিক্রিয়া আছে দেখো। এখানে ক্লোরিন, ক্লোরেট, এটা দুটা ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। আবার ক্লোরেট আয়নে পরিণত হয়েছে। এখানে খেয়াল করো, এখানে এই ক্লোরিনের জারণ মান হচ্ছে আমাদের +1, ঠিক আছে? +1, এইখানে এটা হয়ে গেছে -1। তাহলে কি একবার হচ্ছে কি হইলো, সেটা হচ্ছে বিজারণ হলো, বিজারণ ঘটলো। ঠিক আছে, এখন আবার এখানে হচ্ছে আমাদের ক্লোরিনের কথা, এখানে +5 হয়ে গেছে। বুঝতে পারছো তো? কারণ কি, 3 × 6 আর এই যে -1, তার মানে কি +5 হয়ে গেল। তাহলে +5 হয়ে গেছে। তার মানে কি একই সাথে এখানে জারণ বিক্রিয়া ঘটতেছে এবং বিজারণ বিক্রিয়া করতেছে। ক্লোরিন জারণ এবং বিজারণ উভয় ঘটনা ঘটাচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তোমরা সবাই জানো, আহ, যদি একই কোনো সমীকরণে যদি একই সাথে কোনো পদার্থ, কোনো যৌগ বা কোনো মৌল জারণ এবং বিজারণ ঘটায়, তাহলে সেটাকে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে 1 নম্বরটা অসামঞ্জস্য বিক্রিয়া। আর অসামঞ্জস্য বিক্রিয়া কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, এ কথা ভুলে গেলে চলবে না। সালফার ডাই অক্সাইড প্লাস আয়রন ট্রাইক্লোরাইড, অর্থাৎ ফেরিক অক্সাইড, সরি, আয়রন ট্রাইক্লোরাইড প্লাস 2 অনু পানি, এরা বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইড কি হিসেবে কাজ করে? আচ্ছা, খেয়াল করো, এখানে বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইড এখানে বিজারক হিসেবে কাজ করতেছে। কিভাবে দেখো, আমাদের এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, বুঝতে পারছো? জারণ বিজারণ বিক্রিয়া, তোমাদের যে ছকটা আছে জারক এবং বিজারকের যে ছক আছে, ওইখানে তোমাদের স্পষ্ট করে দেওয়া আছে ফেরিক ক্লোরাইড, এটা একটা এটা একটা জারক, এবং সালফার ডাই অক্সাইড একটা বিজারক। কিন্তু সেটা কিভাবে তুমি আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এখানে ফেরিক ক্লোরাইড হচ্ছে গিয়ে আমাদের একটা ইলেকট্রন গ্রহণ করছে, বুঝতে পারছো? গ্রহণ করার পর এখানে ফেরাস ক্লোরাইড গঠন করছে, ঠিক আছে? ফেরাস ক্লোরাইড গঠন করছে। এখন যদি এটা যদি জারক হয়, তাহলে এটা তো বিজারক হবে, তাই না? বিজারক হবে। আর তাছাড়া এটা ইলেকট্রন গ্রহণ করে এসও 3 মাইনাসে পরিণত হয়েছে। পরবর্তীতে এখানে আরো অক্সিজেন যুক্ত হওয়ার ফলে সালফিউরিক অ্যাসিড গঠন করছে। এ কারণে এটা একটা বিজারক। নিকেলের জারণ মান, নিকেলের সাধারণত কোন জারণ মান বিদ্যমান বলো? নিকেলের সাধারণত কোন জারণ মান বিদ্যমান? নিকেলের সবসময় নিকেল 2+ থাকে না, এটা আছে 2+, অর্থাৎ 2 জারণ মান বিদ্যমান। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কি বলছে। দেখো ভাইয়া, সবগুলো প্রশ্ন খেয়াল করো। হয়তোবা ক্যামেরার সামনে কথা বলতে গেলে অনেক সময় দুই একটা প্রশ্ন ভুল হয়, অস্বীকার করার কোনো কায়দা নাই। অবশ্যই স্বীকার করবো, অনেক সময় ক্যামেরা বলতে গেলে আহ মানে সামনাসামনি কথা বলা আর ক্যামেরায় কথা বলা একটা আলাদা বিষয় আছে। আর আমি তো ইউটিউবে নতুন আসছি, ইউটিউবে নতুন ভিডিও করতেছি, সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। তো সে ভুল হয়ে গেলে এটা কমেন্ট বক্সে ক্লিয়ার করে দিবা, যেন অন্যরাও সেটা ধরতে পারে, কারণ আমিও সেটা বুঝতে পারি। 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে ডাব্লু সমান কি দেওয়া আছে? 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আয়তন হচ্ছে কত দেওয়া আছে? ভি সমান 1 লিটার, ভি সমান 1 লিটার দেওয়া আছে। ঘনমাত্রা কত? ঘনমাত্রা এস সমান হোয়াট? ঠিক আছে,
তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা এস সমান জানি হচ্ছে, আমাদের যদি লিটার দেওয়া থাকে তাহলে আমরা এটা শুধুমাত্র এক্স বাই এম ভি, সরি ডাব্লিউ বাই এম ভি ব্যবহার করবো, ঠিক আছে, ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এটা ব্যবহার করব যদি ঘন লিটারে দেওয়া থাকে। তাহলে এখানে ডাব্লু কত দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে 0.98, আর এম কত, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 198, আর ভি হচ্ছে 1 লিটার। এখন এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি হয়, 0.01 থাকে না, এটা দেখো, মনে করো দশমিক নাই, মনে করো দশমিক নাই, ওটা দিলাম, তাহলে 98 দ্বারা 98 ভাগ করলে এবার 1, কিন্তু দশমিকের পর তো 2 ঘর, তাহলে এই যে দশমিকের পর 2 ঘর রাখলাম, ঠিক আছে। তাহলে 0.01 মোলার এটা হবে, ঠিক আছে, এটা হবে 5 নাম্বার। খেয়াল করো, এখানে কি বলছেন, নিম্নের 2% ডাব্লিউ বাই ভি জলীয় দ্রবণে কোনটির স্ফুটনাঙ্ক বেশি। দেখো এখানে স্ফুটনাঙ্ক হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সর্বোচ্চ। এখানে যদি রুবিডিয়াম ক্লোরাইড দেওয়া থাকে তাহলে ভুল উত্তর দিয়ে রাখছে। এখানে আমি অনেক গুগল ঘাটাঘাটি করে দেখলাম, এখানে সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ জলীয় স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কারণ আমরা কি জানি, একই গ্রুপের এই হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে পরে আমাদের কি হয়, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আমাদের একটা করে শক্তি স্তর বৃদ্ধি পায়, ফলে এর আকার বৃদ্ধি পায়, বুঝতে পারছো। আর একই গ্রুপের বাম থেকে ডান দিকে গেলে পরে আমাদের পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে, যত বাম থেকে ডান দিকে যাব অর্থাৎ আকার যত ছোট হবে এবং ও আকার যত বড় হবে, এদের সাথে আমাদের স্ফুটনাঙ্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে পরে আমাদের স্ফুটনাঙ্ক আহ বৃদ্ধি পায়, আর হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে আসলে পরে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচের দিকে যদি আসে, সরি, উপর থেকে নিচের দিকে আসলে আমাদের স্ফুটনাঙ্ক হ্রাস পায়, বুঝতে পারছো, উপর থেকে নিচের দিকে আসলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাহলে আমাদের সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপরে না রুবিডিয়াম, তাহলে রুবিডিয়াম, তাহলে আমাদের রুবিডিয়ামের সাথে সোডিয়ামটা স্ফুটনাঙ্ক হবে, বুঝতে পারছো। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড উত্তর হবে। 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 6 নম্বর বলছে, একটি রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে প্রকাশ করো। অর্থাৎ এখানে এস দেওয়া আছে হচ্ছে 10 মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটার ডিভাইডেড বাই লিটার পার লিটার, তাহলে 1 লিটার দিলাম। এখন এটাকে বলছে এই যে মিলিমোল, সরি এই পার লিটার তো লেখার দরকার নেই, মিলিমোলটাকে আমাদের ভরে নিতে বলছে, মিলিগ্রামে নিতে বলছে। এখন আমরা কি জানি, ডাব্লু সমান এম, ডাব্লু বাই এম, তার মানে এইখানে নিতে বলছে, তাহলে কি ডাব্লু সমান কি এন এম, ঠিক আছে। তাহলে 100 আহ মিলি ইন্টু মোল কে আমরা যদি এখানে নিতে চাই তাহলে কি এম দ্বারা আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। গ্লুকোজের আণবিক ভর কত, 180, ঠিক আছে, 180। এখন এটা কি হয়ে গেল, আমাদের মিলিগ্রাম হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের এই 1 লিটার, এটাকে বলছে লিটারকে ডেসিলিটারে নিতে, তাহলে আমরা কি করব, 10 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে, 10 দ্বারা গুণ করে দিব, মানে 1 লিটারকে 10 দ্বারা গুণ করলে পরে এটা ডেসিলিটারে চলে যায়। তাহলে এই 10 আর 10 কাটা গেল, তাহলে আমাদের থাকলো কত, 180, সরি এটা কিন্তু ডেসিলিটার, 180 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এটাই আমাদের চাইছে, বুঝতে পারছো। আমি বলি আর একবার, আমাদের সূত্র হচ্ছে কি এন সমান ডাব্লিউ বাই এম, আমাদের ভরে নিতে বলছে, তাহলে ডাব্লিউ সমান এন এম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের 1 লিটার, 1 লিটার, এখানে আমাদের 1 লিটারকে যদি আমরা ডেসিলিটার নিতে চাই তাহলে 10 দ্বারা মাল্টিপ্লাই করা লাগে, বুঝতে পারছো, 10 দ্বারা মাল্টিপ্লাই করা লাগে। আশা করি এবার আর কোনো সমস্যা থাকার কথা না। 7 নম্বর বলছে, নিম্নলিখিত 7 নম্বর বলছে, নিম্নলিখিত জারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ কি কি। নিম্নলিখিত জারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ, আচ্ছা আমরা একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে K2Cr2O7, ঠিক আছে, K2Cr2O7 প্লাস হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তো আমি আমার একটু পেনটা সমস্যা দিচ্ছিল। দেখো, আমি একটু বিক্রিয়াটা আর একবার লিখি। K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কিভাবে খুব সহজে তোমরা করতে পারবা সেটাও আমি দেখাই দিব। সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে এখানে আমাদের ফেরাস সালফেট, ঠিক আছে। এরা বিক্রিয়া করে কি তৈরি করবে আগে সেটা খেয়াল করো। এখানে এই পটাশিয়াম এখানে পটাশিয়াম এই সালফেটের সাথে বিক্রিয়া করে কি করবে, পটাশিয়াম সালফেট তৈরি করবে, তাই না, পটাশিয়াম সালফেট।
এই ক্রোমিয়ামও তো সালফেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সরি, এই যে এই সালফেটের সাথে বিক্রিয়া করবে, এই সালফেট না, সরি, এই সালফেটের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্রোমিয়াম সালফেট। আম, ক্রোমিয়াম সালফেট, ঠিক আছে, ক্রোমিয়াম সালফেট। এখন কথা হচ্ছে এই আয়রনটাও তো বিক্রিয়া করবে, তাই না? আয়রনটা কার সাথে বিক্রিয়া করবে? এই সালফেটের সাথে। তাহলে এই আয়রন অর্থাৎ ফেরাস সালফেট Fe2SO4 SO4 3। এখন সবকিছু বিক্রিয়া করলে এখন একটা পানি তৈরি করা লাগবে না, কারণ এই যে অক্সিজেন গুলো আছে, তারপরে এই যে হাইড্রোজেন গুলো আছে, এগুলো কি হবে? তো এরা মিলে পানি তৈরি করবে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, ঠিক আছে। আর একটা আমাদের 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা কি বলছে? এখানে কোন নিচের বিক্রিয়ায় কোনটি সত্য? এখানে দেখো আমরা একটু লিখে লিখে দেখাবো। SN Cl2 অর্থাৎ হচ্ছে টিন ক্লোরাইড আর হচ্ছে আমাদের 2 অনু ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে আমাদের গঠন করছে টিন টেট্রাক্লোরাইড আর হচ্ছে আমাদের টিন ট্রাইক্লোরাইড। এখানে দেখো, এখানে টিন হচ্ছে গিয়ে প্রথমে 2+ থাকে, পরবর্তীতে এখানে 4+ হয়ে যায়, তার মানে কি বাড়ছে। বাড়লে কি হয়? জারণ, বাড়লে জারণ, ঠিক আছে। আর জারণ কার হয়? যে বিজারণ। তাহলে টিনের কি হয়েছে? জারিত হয়েছে। এই যে ক নাম্বার, এটাই সঠিক। তারপরের গুলা কেন অন্যগুলা ভুল সেটা আমি একটু দেখাচ্ছি। ক্লোরিন কি হয়েছে? ক্লোরিন এখানে কি ছিল? এখানে হচ্ছে -1 ছিল, পরবর্তীতে এখানেও কিন্তু -1ই আছে। এখানে -1 ছিল, এখানেও -1 আছে, তার মানে কি ক্লোরিন একটা দর্শক আয়ন, ঠিক আছে। এরপরে বিক্রিয়াটা আমি এখানে লিখছি সেটা দেখো, অপশন গুলো একটু খেয়াল করো। আয়রন জারিত হয়েছে, দেখো আয়রন এখানে কি ছিল? প্রথমে 3+, এখানে যে কি হয়ে গেছে? 2+ হয়ে গেছে। তাহলে কি বাড়ছে না কমছে? কমছে। কমলে কি হয়েছে? সেটা হচ্ছে আমাদের বিজারিত হয়েছে। কমলে, বাড়লে জারণ, কমলে বিজারণ। তাহলে এখানে কমছে, কমছে কি তার মানে কি বিজারিত হয়েছে, তার মানে গ নাম্বারটাও সঠিক না। ক্লোরিন বিজারিত হয়েছে, এটা তো সঠিকই না, বললাম তো ক্লোরিন যে দর্শক আয়ন। তাহলে এই প্রশ্নে আর কোনো সমস্যা নাই আশা করি। তারপর হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 9 নম্বর প্রশ্নটা আমরা একটু এখানে তোমাদের একটুখানি থামাবো, 2 মিনিট টাইম নেবো জাস্ট। দেখো আমরা একটা সূত্র পড়ে আসছি, এন সমান W/M সমান SV। এই ভিটা কিন্তু লিটার, ঠিক আছে। PV/RT। একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি একটু লিখে নেই। তারপর হচ্ছে PV/RT। তারপর হচ্ছে আমাদের আর কি আছে? V/22.4। আর আরেকটা আছে X/N। এগুলোর আমি পরিচয় করাই দিচ্ছি, আমি সবসময় এগুলো দিয়ে, এই সূত্রগুলো দিয়ে তোমাদেরকে অঙ্ক দেখাবো। আরেকটা আছে হচ্ছে S1V1 সমান S2V2। দাঁড়াও সব লিখে লিখে নেই, তারপর স্ক্রিনশট নাও। তারপর আরেকটা হচ্ছে S1, সরি, Ne অ্যাসিড সমান Ne বেজ। এটা লাগবে, দাঁড়াও অপেক্ষা করো। তারপর রিডক্স অর্থাৎ জারণ, জারক সমান এনি নন রিডক্স অর্থাৎ হচ্ছে বিচারক। নন রিডক্স, রিডক্স অত লিখলাম না, ঠিক আছে, লিখে ফেললাম। তো এই কটা মোটামুটি যদি জানো, তো মোটামুটি আশা করা যায় তুমি সূত্র। আর এন সমান কি? এন সমান তো আমি দেখাই দিলাম। এন সমান তো হচ্ছে এই যে এইখান থেকে যেটা যেটা লাগবে সেটা তুমি ব্যবহার করতে পারবা। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, বুঝতে পারছো? মুছে দিলাম কিন্তু, মুছে দিলাম। এখন কি বলছে আমাদের প্রশ্নে আসো, এখন 9 নম্বর প্রশ্নে আসো। 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের ও সরি, ওইখানে ই যে লিখছিলাম Ni, ই হচ্ছে তুল্য সংখ্যা, বুঝতে পারছো? ই হচ্ছে তুল্য সংখ্যা। আচ্ছা, এখন বলছে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের 20.5 মিলিলিটার দ্বারা 20 মিলিলিটার কস্টিক সোডা প্রশমিত হয় ওই দ্রবণে। তার মানে কি অ্যাসিড আর ক্ষারের কথা বলছে, তার মানে কি Ni অ্যাসিড সমান Ni বেজ, বেস, ঠিক আছে, এটা দ্বারা করতে বলছে। এখন এন এ সমান আমরা কি জানি? এস ভি, ঠিক আছে। তাহলে আমরা S1V1 E1 সমান S2V2 E2 লিখতে পারি। আমাদের কি বের করতে হবে? কস্টিক সোডা, কস্টিক সোডার আমাদের মোলারিটি বের করতে বলছে, তার মানে কি S2 বের করতে বলছে, ঠিক আছে। S2 সমান কি? S1V1। তাহলে S1 কত আমাদের? 0.5। V1 কত আমাদের? 20.5। এখন কথা হচ্ছে এখানে বলছিলাম যে তোমাদের লিটারে ব্যবহার করতে, হ্যাঁ লিটারেই ব্যবহার করছি, কিন্তু ঘটনা হচ্ছে এই পাশে V2 আছে, ওইটাও মিলি লিটারে দেওয়া আছে। তো তো ওই দুটা 1000 কাটা যাবে দেখে আর দেই নাই, বুঝতে পারছো? এখন ই ওয়ান কি? জারণ, দেখো সালফিউরিক অ্যাসিড এখানে হাইড্রোজেন কয়টা? দুটা প্রোটন দান করতে পারে, তাহলে এটা তুল্য সংখ্যা 2। এখন V2 কত? 20 মিলিলিটার। E2 কত? সোডিয়াম হাইড্রোক্সাইড।
খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোক্সিল কয়টা, একটা আছে না, তাই এটা তুল্য সংখ্যা 1। ঠিক আছে, এখন হিসাবটা করে ফেলি। 0.5 আর হচ্ছে 2 হিসাব করলে বাদ, তাহলে 20.5 কে 20 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসবে, তাই না? তাহলে 1 পয়েন্ট সামথিং, কয়টা উত্তর আছে, একটা আছে, ক নাম্বারে, এটা আমাদের সঠিক উত্তর। আশা করি এটা আর কোনো সমস্যা নাই। তোমরা সবগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে পরে বুঝতে পারবা। হয়তোবা এই একটা প্রশ্ন বুঝতে পারো না, আরেকটা প্রশ্ন আছে, এরকম আরো প্রশ্ন আছে, পারবা। এই যে আরেকটা বলছিলাম না, এনি জারক সমান এনি বিজারক, এইখানে এই সূত্রটা। তোমার বিক্রিয়া ফালায় দাও, বিক্রিয়া নাই, ফালায় দাও। এখন বলছে 100 মিলিলিটার, 100 মিলিলিটার তোমার হচ্ছে, আমরা ধরলাম এটা V1, এটা হচ্ছে জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলছে, তাই না? এই যে এখান থেকে আমি পড়াচ্ছি, তোমাদের এখান থেকে পড়াচ্ছি। 100 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা, মানে এই প্রথম 2 লাইন বাদ, বাদ, এই ধরনের অঙ্কগুলোতে বাদ দিয়ে দিবা, আমি যেভাবে করাই সেটা খেয়াল করো। তাহলে V1 এ 1000 মিলিলিটার আছে, তারপরে S1 কত দেওয়া আছে, 1 মোলার। E1 কত দেখো, E1 হচ্ছে আমাদের এই যে জারণ মান, যে জারকের পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ মান কত, 5 না? এটা E1। এখন আমরা S2 বের করবো। S2 কত? S2 তো আমাদের চাই না, এখন চাইছে কি আমাদের, দেখো কত গ্রাম Fe2+ কে জারিত করবে, তার মানে ডাব্লিউ চাইছে, তাহলে ডাব্লিউ সমান ওয়াট। তারপর হচ্ছে আমাদের এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 55.85, তোমরা কি লিখবা, 56 লিখবা, কঠিন করবার যাবা না। তারপর হচ্ছে E2 কত, মানে হচ্ছে আয়রনের তুল্য সংখ্যা কত, আয়রনের তুল্য সংখ্যা কিন্তু 1, এটা কিন্তু জানো। ওই যে জারক মান, জারণ মান কত, আয়রন ফেরাস সালফেটের জারণ মান কত, 1 না? এটা 1। এখন আমরা কি জানি, Ni জারক সমান Ni বিজারক। ঠিক আছে, 1 2 দ্বারা প্রকাশ করলাম। এখন এইখানে আমাদের এসবি এর তত্ত্ব দেওয়া আছে, তাহলে S1 V1 E1 সমান, এখানে আমাদের চাইছে হচ্ছে ডাব্লু, তাহলে এন সমান একটা সূত্র জানি না, W/M, এটা বসাবো, ইন্টু E2। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে, ডাব্লু, তাহলে ডাব্লু সমান আমাদের S1 V1 E1 ডিভাইডেড বাই E2। S1 V1, আবার এখানে এম ও গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু মানটা বের করি। S1 আমাদের কত দেওয়া আছে, সরি, এখানে কিন্তু এটা লিটারে নিতে হবে, 1 লিটার। তাহলে S1 আমাদের দেওয়া আছে 1, V1 দেওয়া আছে 1, তারপর হচ্ছে E1 কত দেওয়া আছে, E1 কত দেওয়া আছে, E1 হচ্ছে আমাদের 5, তারপর M কত দেওয়া আছে 56, আর E2 কত দেওয়া আছে 1। তার মানে 5 আর 56 গুণ করলে কত হয়, 5 গুণন 56, এটা গুণ করলে কত হয়, 56 গুণন 5, 5 6 30, শূন্য হাতে থাকে 3, 5 5 25, আর 3 28, তাহলে 280। কাছাকাছি উত্তর কোনটা আছে, 279.25। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 11 নম্বর প্রশ্নটা কি বলছে তোমাদের, দেখো সবগুলো প্রশ্ন কিন্তু ভালোভাবে ধরে ধরে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো, সম্পূর্ণ ভিডিও দেখো। ডেসক্রিপশনে যে দেখো, অনেকগুলো ভিডিও করে রাখছি। এটা আমার 33 নম্বর ভিডিও চলতেছে, আমার চ্যানেলের 33 নম্বর ভিডিও চলতেছে এটা। তো তোমরা সবগুলা আগের 33টা ভিডিও শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে করছি। 33টা ভিডিও যদি তোমরা দেখো, আশা করি অনেক প্রশ্ন তোমরা রিপিটই পেয়ে যাবা। বুঝতে পারছো? দেখো, 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার হাইড্রোক্লোরিক প্রয়োজন। তার মানে কি হয়েছে, এনি অ্যাসিড সমান এনি বেজ, এই সূত্র ফেলবো, তাই না? এনি বেজ। ঠিক আছে, তাহলে এনি অ্যাসিড, অ্যাসিডের কি দেওয়া আছে আমাদের, S1 দেওয়া আছে, তার মানে 0.4। এন সমান কি এসবি না, ওইটাই বসাচ্ছি। ভি কত দেওয়া আছে, ভি তো আমাদের বের করতে বলছে, কত আয়তন। আচ্ছা, ভি লিখলাম। ই কত দেওয়া আছে, হাইড্রোক্লোরিক, এখানে হাইড্রোক্লোরিক কয়টা হাইড্রোজেন আছে, তাহলে 1, তাহলে তুল্য সংখ্যা 1। এখন এন ই বেজ, তাহলে এস কত দেওয়া আছে, এন সমান কি এস ভি, তাহলে এস দেওয়া আছে 0.2। ভি কত দেওয়া আছে আমাদের, 100 মিলিলিটার। আর তাহলে আমাদের ই কত, ই টুর মান কত আসবে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়াম কয়টা, 2টা, তাই আমাদের ইর মান, ই টুর মান 2। ঠিক আছে, তাহলে ভির মান হচ্ছে 0.2 ইন্টু 100 গুণন 2 ডিভাইডেড বাই 0.4। এই দশমিক এক ঘর কাটা, 2 দ্বারা 2 কাটলাম 2 হয়, 2 দ্বারা 2 কাটলাম, বাদ গেল, তাহলে কত হলো, 100 মিলিলিটার। দেখো, এটা কিন্তু লিটারে উত্তর আসবে না, মিলিলিটারে উত্তর আসবে, কারণ কি এইখানে দেখো আমরা এই যে এখানে লিটার বসাইছিলাম, লিটার এককে বসাইছিলাম। আশা করি এটাও আর কোনো সমস্যা নাই।
12 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি জারণ বিজারণ প্রক্রিয়া নয়? নিচের কোনটি জারণ বিজারণ প্রক্রিয়া নাই? দেখো এখানে আমি মানে লিখে দেখাবো না, একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আয়রন 3+, যেহেতু ক্লোরিন মাইনাস আছে, ক্লোরিন 3 আছে, তাহলে আয়রন 3+ হবে। এই আয়রন 3+ এই পাশে যে কি হয়েছে, এই দেখো ক্লোরিন দুটো আছে, তার মানে আয়রন 2+ হয়েছে। তার মানে কি ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে ইলেকট্রন গ্রহণ করে আমাদের এটা বিজারণ ঘটাইছে, তাই না? ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটা যায়, তার মানে আয়রন 3+, এটা একটা জারক। তার মানে এখানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া করছে। আরো ভালোভাবে বোঝা যায়, টিন 2+ আছে, দেখো ক্লোরিন দুটা, তার মানে টিন 2+, এটা আমার টিন 4+ হয়ে গেছে, বুঝতে পারছো? তার মানে এখানেও জারণ বিজারণ বিক্রিয়া করছে। তার মানে ক নাম্বারটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, তাই এটা বাদ। খ নাম্বারটায় আসি আমরা। খ নম্বরে বলছে এখানে কপার কি, অক্সিজেন 2+, সরি অক্সিজেন 2-, তাহলে কপার এখানে আমাদের 2+ হবে। এখানে এই পাশে কি হয়ে গেছে দেখো, কপার, আমি জাস্ট একটু লিখে দেখাচ্ছি, কপার অক্সিজেন 2-, কপার 2+। এই পরবর্তীতে এটা কপার কি হয়েছে, কপার শূন্য হয়ে গেছে না? তাহলে কি আমাদের ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে তো আমাদের শূন্য বানাইছে, তার মানে এখানেও আমাদের আহ জারণ বিজারণ বিক্রিয়া ঘটে গেছে। এখন গ নাম্বারটা খেয়াল করো, গ নাম্বারটা হচ্ছে এখানে একমাত্র, যেটা কিনা দেখো আমি এখানে একটু দেখাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম +1, ক্লোরাইড -1। এই পাশে এসে দেখো, এই ডান পক্ষে এসে দেখো, এখানেও সোডিয়াম প্লাসই আছে, সোডিয়াম নাইট্রেট, এইখানে এটা হচ্ছে -1, এটা +1, বুঝতে পারছো? তাহলে দেখো একই আছে, সোডিয়াম প্লাসই আছে, তার মানে এখানে কোনো জারণ বিক্রিয়া ঘটে নাই। অন্যগুলোর ক্ষেত্রে খেয়াল করি, সিলভার নাইট্রেট, দেখো সিলভার নাইট্রেট, এই এখানে +1, এখানে -1, এই এটা যে -1, এই যে এখানে -1 আছে, দেখছো এই যে এখানে -1 আছে, এটা তো প্রমাণ যে এখানেও জারণ বিজারণ বিক্রিয়া ঘটে নাই। এখন এই সিলভার +1, এখানে দেখো এই যে এখানে +1 আকারেই আছে, ঠিক আছে? এই যে তাও দেখাচ্ছি, এই যে এখানে +1 আকারে আছে। ক্লোরিন এখানে, ক্লোরিন ক্লোরিন -1, এখানে এখানেও -1 হিসেবে আছে। অর্থাৎ এখানে আমাদের কোনো জারণ বিজারণ বিক্রিয়া ঘটে নাই। আর ঘ নম্বরটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে, বুঝতে পারছো? তাই বুঝতে পারছো, আশা করি এই প্রশ্ন কোনো সমস্যা থাকার কথা না। নিম্নের বিক্রিয়াটি পূর্ণ করো, নিম্নের বিক্রিয়াটি কেমনে পূর্ণ করবো বলো? আসো আমরা একটু লিখি। আয়রন 2+, 6টা আয়রন 2+, প্লাস ক্রোমিয়াম 2O7 2-, তারপর হচ্ছে আমাদের 14টা পানি, 14টা হাইড্রোজেন প্লাস। পরবর্তীতে এটা আমাদের কয়টা, 6 আয়রন 3+ গঠন করছে। আর হচ্ছে এই হাইড্রোজেন এরা হচ্ছে পানি গঠন করছে, ঠিক আছে? পানি গঠন করছে। এখন বলছে এই যে তোমার এই ফাঁকা জায়গার এখানে কি হবে? এখানে দেখো আমাদের এই ক্রোমিয়ামের জারণ মান কত, এখানে আমাদের +6 না? এই পরবর্তীতে এটা দুটো ক্রোমিয়াম মিলে আমাদের জারণ মান হচ্ছে +6। তাহলে এই ক্রোমিয়াম এখানে কি আমাদের 2+, এখানে 2-, তাহলে এখানে আমাদের কি 2+, তাহলে ক্রোমিয়াম এখানে কি গঠন করবে, 3+ গঠন করবে, সরি 2 না তো, ক্রোমিয়াম 3+ গঠন করবে, আর একটা ইলেকট্রন ত্যাগ করে, বুঝতে পারছো? আর একটা ইলেকট্রন ত্যাগ করে ক্রোমিয়াম 3+-এ পরিণত হবে। কিন্তু এখানে ক্রোমিয়াম কয়টা, দুটা, তাই সামনে দুটা দিব, ঠিক আছে? 2 দিব। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্নটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো খুবই সহজ হয়, বুঝতে পারছো? কিন্তু আমরা একটু ভুল করে ফেলি, সচেতন থাকি না, এর কারণে মানে ভুল হয়ে যায়। একটি 1.0 মোলার, অর্থাৎ 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের 100 মিলিলিটারকে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে, তার মানে বিয়ন কত, 100 মিলিলিটার, নিরপেক্ষ করতে কত আয়তন, আহ তার মানে ভি2 বের করতে বলছে। অক্সালিক অ্যাসিড প্রয়োজন, অক্সালিক অ্যাসিড মানে কি, C2H2O4, এটা কিন্তু অক্সালিক অ্যাসিড। এখানে ই এর মান কত, ই এর মান 2, অর্থাৎ এই যে আমাদের যে জারক বিজারক যে ছক আছে, ওখানে জারণ মান কত, 2 না? আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ই এর মান কত, ই এর মান কিন্তু আমাদের 1, ঠিক আছে, যে হাইড্রোক্সিল একটা 1। তাহলে আমাদের এটা বের করতে বলছে কত আয়তন প্রয়োজন হবে। তাহলে আমরা কি S1 V1 E1 = S2 V2 E2। দেখো আমি এত লিখতেছি বলে এত বড় হচ্ছে, তোমরা যখন করবা তোমরা তো এত লিখবা না। তাহলে আমাদের ভি2 বের করতে হবে, ভি2 সমান হচ্ছে S1 V1, তাহলে S1 কত, 1, V1 কত 100, E1 কত 1, তারপর ভি2, S2 S2 কত, S2 আমাদের কত 0.5, ওই দেখো 0.5 মোলার অক্সালিক অ্যাসিড, তাহলে 0.5 গুণন E2 এর মান কত, E2 এর মান 2। তাহলে আমাদের এই 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 50, 50, এই 0.5 দ্বারা
50 কে ভাগ করলে এবার কত হয়, 100 হয়। বুঝতে পারছো? এটা তো এমনি জানবা। তাহলে আমাদের 100 মিলিলিটার উত্তর হবে, ঠিক আছে? 100 মিলিলিটার উত্তর। ক্লিয়ার? এরপরে 15 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 6 মোলার ঘনমাত্রা কোনো দ্রবণের 0.5 লিটার দ্রবণে কত লিটার পানি যোগ করলে, কত লিটার পানি যোগ করার কথা বলছে। তার মানে V2 ডিরেক্ট সাইনাইড। দেখো খেয়াল করো, দ্রবণের ঘনমাত্রা 2 মোলার হবে, ঠিক আছে? তার মানে ওই যে এখানে ওই S1 B1 সমান S2 V2, ঠিক আছে? এখানে E1 E2 দরকার পড়বে না, কারণ একই যোগের কথা বলছে, যে কোনো একটা যোগের কথা বলছে। তাহলে আমাদের কি বের করতে হবে, V2 তাহলে S1 এর মান কত, S1 এর মান হচ্ছে 6, B1 এর মান কত, 0.5। দেখো এটা কিন্তু লিটারে আছে। তারপরে S2 এর মান কত, S2 এর মান আমাদের 2, 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 3। তাহলে কত, 3 আর 0.5 গুণ করলে কত হয়, 3 ইন্টু 1/2, তাই না? তার মানে 1.5। এত কি লিটার আসবে, কারণ কি আমরা এই যে আয়তন কিন্তু লিটারে বসাইছি, 0.5 লিটার। এখন বলছে কত পানি যোগ করা লাগবে। দেখো আমাদের প্রথমে ছিল হচ্ছে 0.5 লিটার, এখন আমাদের হয়েছে কত, 1.5 লিটার। তাহলে আমরা যোগ করছি কত, 1 লিটার যোগ করছি না? এই 1 লিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নটা খেয়াল করবো। 16 নম্বর হচ্ছে 200 মিলিলিটার 0.075 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে। তার মানে কি ডাব্লিউ বের করতে বলছে। তার মানে ডাব্লিউ সমান হচ্ছে SVM ডিভাইডেড বাই 1000। নাইনটেন এই সূত্র দিয়ে করতে করতে মারা গেছো, আবার এখানে এসেও এই সূত্র দিয়েই সব ম্যান। তাহলে এস কত আমাদের, এস হচ্ছে 0.075, ভি কত আমাদের, ভি হচ্ছে 200, গুণন এম কত, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের হচ্ছে 106 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? এই 200 দ্বারা 1000 কে ভাগ করলে কত হয়, 5। 5 দ্বারা, এই এটাকে ভাগ করলে কত হয়, 5 একুশে 105, ঠিক আছে? আমরা ধরে নিলাম এটা 100, শুধুমাত্র 21 হবে। 105 106 এর কাছাকাছি, তাহলে 21। তাহলে আমরা 75 আর 21 গুণ করব, ঠিক আছে? এই যে 75 আর 21 গুণ করব। আচ্ছা দাঁড়াও, এটা শুধুমাত্র দশমিক মনে করো নাই। তাহলে 75 আর 21 গুণ করলে কত হয়, 75 একে 75, হাতে থাকে শূন্য, এক ঘর কাটা, 75 দুগুণা 150, ঠিক আছে? 150 যোগ করলে পারে 5 7 5 1। এখন এই দশমিকের পর দেখো কয় ঘর আছে, তাহলে 3 ঘর আছে। তাহলে 3 ঘর আগে দশমিক দিয়ে দেবো, তাহলে 1.575। এটাই হবে আমাদের সঠিক উত্তর। দেখো এটা কত নাম্বার আছে, ক নাম্বারে আছে, 1.59 আছে, কাছাকাছি। এটাই উত্তর আছে, এটাই উত্তর, ঠিক আছে? 17 নম্বর প্রশ্নটা। কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণটির মোলারিটি কত। তার মানে কি এস চাইছে। এখন এখানে লিটার এককে দেওয়া আছে, তাহলে আমরা ডিরেক্ট কি লিখবো, W/MV। তাহলে ডাব্লিউ কত, 5 ডিভাইডেড বাই এম কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের এম হচ্ছে 40 ডিভাইডেড বাই ভি কত আমাদের, কত দেওয়া আছে, 1 লিটার। তাহলে 5/40 সমান 1/8। আর 1/8 মানে কি জানি আমরা, 0.125। এটা মুখস্থ করে রাখবা, আর মুখস্থ না রাখলেও সমস্যা নাই। দেখো এখানে দশমিক তো আসবেই, শূন্য দশমিক কিছু একটা আসবে, একটাই আছে। তারপরে এটা মুখস্থ করে রাখা উচিত আমাদের। আর পরিমাণগত রসায়নের উপর 125টা প্রশ্ন সমাধান করে দেখাইছি। এই কৃষি গুচ্ছের যে প্রশ্নগুলা, সেগুলো যে দেখো এগুলোর মতোই, তোমরা সেখান থেকে পড়ে নাও। দেখো আমার প্লে লিস্ট আছে, কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সমাধান, এগ্রি জিএসটি, কৃষি গুচ্ছ। দেখো আমি লিখে দিয়ে রাখছি। 5 লিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগে, কি পরিমাণ লাগবে, এই যে ডাব্লিউ সমান কি, SVM ডিভাইডেড বাই 1000। যেহেতু এখানে লিটারে ব্যবহার করছে, তাহলে আমরা শুধুমাত্র SVM ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে এস কত, 0.1, ভি কত আমাদের 5, এম কত আমাদের 106, ঠিক আছে? তাহলে 5 আর মনে করো এই দশমিক নাই, মনে করো দশমিক নয়, তাহলে 1 আর 5 গুণ করলে 5, 5 আর 106 গুণ করলে কত হয়, 106 আর 5 গুণ করলে, দেখো শর্টকাট দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। 5 6 30 শূন্য, হাতে থাকে 3, আর তারপর 5 শূন্য শূন্য, আর 3 আর 5 একে 5, তাহলে কত হলো, 530। কিন্তু দশমিকের পর কত ঘর ছিল, 1 ঘর। তাহলে আমরা এই যে 1 ঘর আগে দশমিক দিব, তাহলে মানে কত পাইলাম, 53.0, অর্থাৎ 53 গ্রাম উত্তর পাইলাম, ঠিক আছে? 19 নম্বর প্রশ্নটা কি বলছে। 19 নম্বর বলছে, একটা বিশাল যৌগ দেওয়া আছে, এই যৌগে আয়রনের জারণ মান কত। দেখো আমরা একটু যৌগটা লিখে নেই, NH4 3, তারপর আছে হচ্ছে আয়রন,
আয়রন, তারপর সায়ানাইড 6, এই যৌগে আয়রনের জারণ মান কত? আমরা আয়রনের জারণ মান এক্স ধরে নিলাম, একটু বের করব। আমরা নাইট্রোজেনের কত জানি? নাইট্রোজেনের জানি হচ্ছে -3। নাইট্রোজেনের জারণ মান -3। হাইড্রোজেনের জারণ মান কত? +1। তাহলে কয়টা হাইড্রোজেন আছে? 4টা, তাহলে +4 ইন্টু 3। এখানে কয়টা আছে? 3 যোগ, এখানে আয়রনের জারণ মান বের করবো, তাহলে এটা কি এক্স, এক্স ধরে নিব। সাইনাইডের ক্ষেত্রে আমরা কি জানি? -1। সাইনাইড -1, এটা তো আমরা জানি, তাই না? তাহলে -1 ইন্টু +6 সমান কি আমাদের 0 হবে। তাহলে এখানে হচ্ছে +1 আর 3, তাহলে 3 প্লাস এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে এক্স এর মান বের হবে +3। ঠিক আছে, এটাই আমাদের সঠিক উত্তর। 20 নাম্বারটা খেয়াল করো। বলছে একটি 250 সেন্টিমিটার, আচ্ছা একটু বলে নেই, সেন্টিমিটার কিউব, তারপর সিসি, সিসি এবং মিলিলিটার, এগুলো সব একই, বুঝতে পারছো? একই। সেন্টিমিটার কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, এই দ্রবণের মোলারিটি কত? তাহলে মোলারিটি এস সমান কি আমাদের 1000 W/mv। তাহলে 1000 W কত দেওয়া আছে? 5.3 গ্রাম, ডিভাইডেড বাই এম ভি। এম কত আমাদের? 106। আর ভি কত আমাদের? 250। তাহলে 250 দ্বারা 1000 কে ভাগ করলে 4। এখন এই দশমিকটা তুলে দিলে পরে আমাদের নিচে 10 দ্বারা গুণ হয়, বুঝতে পারছো? এই 53 আর 106 কাটা দিলে কত হয়? 2 হয়। 53 2 106, 2 দ্বারা 4 কে কাটলাম, কত হয়? 2। তাহলে আমাদের কি থাকলো? 2/10। এটা মানে কি 0.2 মোলার। ঠিক আছে, হিসাব বুঝতে পারছো? এভাবে সহজে হিসাব করতে হবে। 21 নাম্বার। আচ্ছা, এখানে আবার ফের কিছু সূত্র লিখে দেই, একটু লিখে নাও। পিপিএম, পিপিএম সমান এস এম ইন্টু 1000। পিপিবি, পার্টস পার বিলিয়ন, এস এম ইন্টু 10⁶। অনেক সময় আসে পিপিটি, পিপিটি অর্থাৎ পার্টস পার ট্রিলিয়ন, এস এম ইন্টু 10⁹। এই তিনটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের কাজে লাগবে, বুঝতে পারছো? তিনটা স্ক্রিনশট দিয়ে রাখো, দেখি তোমাদের কাজে লাগবে এগুলো। আচ্ছা, এবার আমরা সমাধান করি। একটি নলকূপের পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে 0.030 গ্রাম আর্সেনিক পাওয়া গেল। ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? দেখো সবগুলো উত্তর কিন্তু আমাদের পিপিএম একক আছে, তাহলে আমরা এই সূত্রটা ফেলি। তাহলে আমরা কি বের করবো? পিপিএম এস এম 1000, তাহলে আমাদের এখানে ঘনমাত্রা এস মোলারিটি দেওয়া নাই, তাহলে এস সমান কি জানি আমাদের? ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। যেহেতু আমাদের 1 লিটার বলছে, লিটার এককে বলছে, তাহলে এস সমান এটা বসালাম ইন্টু এম গুণন 1000। ঠিক আছে, এই এম আর এম কাটা গেল, তাহলে ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ কত আমাদের? 0.030 ডিভাইডেড বাই ভি, ভি কত পেলাম আমাদের? 1 লিটার। ঠিক আছে, এই যে 1 লিটার দেওয়া আছে, দেখো পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে ইন্টু 1000, ইন্টু 1000, তাহলে এই পয়েন্ট, এই দশমিক যদি তুলে দেয় তাহলে আমাদের কি থাকে? শুধুমাত্র 30 থাকে 1000-এর সাথে গুণ করলে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 1030 পিপিএম উত্তর, বুঝতে পারছো? 22 নাম্বার। ওই যে একটা লম্বা সূত্র পড়াইলাম না, ওই সূত্র দিয়ে অঙ্ক আসছে। 1.8 গ্রাম পানিতে কতগুলো পানির অণু আছে? তাহলে আমরা এন সমান কি জানি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম সমান এক্স বাই এন এ। এখানে এই এক্সটা হচ্ছে আমাদের অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, বুঝতে পারছো? বা আয়ন সংখ্যা। এখানে আমাদের অণু সংখ্যা বের করতে পারছে, তাহলে এক্স সমান কি জানি? ডাব্লিউ বাই এম ইন্টু এন এ। তাহলে আমরা একটু মান বসাই। তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে? 1.8। এম কত? পানির এম কত? আণবিক ভর কত? 18 গুণন এন এ। এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক, বুঝতে পারছো? এই দশমিক আমরা তুলে দিলাম, তুলে দিলে এবার কত হয়? আমাদের নিচে একটা 10 গুণ করতে হয়। ঠিক আছে, 18 আর 18 বাদ দিলাম, এই 10 দ্বারা এখানে ভাগ করলে 10⁻22 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? 6.023 ইন্টু 10⁻22। এটা কি কঠিন বলো? এটা দেখে তোমরা ভয় পাও, এত কঠিন নাকি? কোনো কঠিনই না, এগুলো সবগুলো প্রশ্ন সহজ, অনেক সহজ। সহজ তো সহজ, অনেক সহজ। দেখো এরপর একটা প্রশ্ন আছে। 2.2 গ্রাম, আহ এটা হচ্ছে প্রোপেন। প্রোপেন পূর্ণ দহনে আমাদের কি গঠন করছে? কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করছে। কত মোল অক্সিজেন প্রয়োজন হয়? আচ্ছা খেয়াল করো, আগে আমাদের বিক্রিয়াটা করাতে হবে। তাহলে C3, আচ্ছা আমি একটু এখানে একটা থিওরি আছে, এটা একটু লিখে দেই। এ ক্যাপিটাল বি প্লাস স্মল বি ক্যাপিটাল বি,
এটা বিক্রিয়া করে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি গঠন করছে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এন এ ডিভাইডেড বাই এ সমান এন বি ডিভাইডেড বাই বি সমান এই যে এ বি সি ডি ছোটগুলা এগুলা হচ্ছে আমাদের ছোট হাতের এ বি সি ডি আমাদের সমতার যে সংখ্যা সেটা। তাহলে এন সি ডিভাইডেড বাই সি সমান এন ডি ডিভাইডেড বাই ডি। এখন আসো, আর এন সমান কি জানো? তোমরা তো জানো, এই যে ব্যবহার করতেছি এন ই জানো, মানে এন সমান ডাব্লিউ বাই এম এক্স বাই এন এ এস ভি, তোমরা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো যখন যেটা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বিক্রিয়া করছে? C3H8 এবং অক্সিজেন বিক্রিয়া করে আমাদের গঠন করলো কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আগে আমাদের প্রথমে বিক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে কার্বন কয়টা আছে? তিনটা। এখানে কার্বন কয়টা আছে? তিনটা। তাহলে আমাদের এখানে 3 দিতে হবে। এখানে হাইড্রোজেন কয়টা আছে বলো? এখানে হাইড্রোজেন আছে আমাদের কয়টা? 8টা। তাহলে এখানে আমাদের কত দিতে হবে? 4 দিতে হবে। ঠিক আছে, তাহলে 4 দুগুণা 8। এখন অক্সিজেন কয়টা হলো? এখানে 3 দুগুণা 6 আর 4 কত? 10। তাহলে আমাদের এখানে কত দিতে হবে? 5 দিতে হবে। ঠিক আছে, 5 দুগুণা 10। এখন আসো, আমাদের কি বের করতে বলছে? আমাদের এইটার ভর দেওয়া আছে, তার মানে আমরা এইটা নিব। আর আমাদের অক্সিজেনের মোল সংখ্যা বের করতে বলছে, তার মানে এটা নিব। এই যে এটা নিব। ঠিক আছে, তাহলে আমরা এন অফ C3H8 একটু ভেঙে ভেঙেই দেখাচ্ছি, কারণ তোমরা তো বুঝতে পারবা না। হয়তো তুমি বুঝতে পারবা, তোমার আর এক বন্ধু বুঝতে পারবে না। ডিভাইডেড বাই এ, এ কত? এখানে 1 1 সমান এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই বি, বি কত? এখানে 5 আছে, এই 5। ঠিক আছে, এখানে আমাদের এন সমান কি দেওয়া আছে? ডাব্লু, ডাব্লু দেওয়া আছে 2.2 গ্রাম। দেখো এই যে এখানে ডাব্লু দেওয়া আছে 2.2 গ্রাম। তাহলে এটা আমরা বসাবো। তাহলে 2.2 ডিভাইডেড বাই এম, এম কত? C3H8। তাহলে 3 বারং 36 আর 8 কত? 44। ঠিক আছে, 36 আর 8 44 সমান আমাদের এটাই বের করতে বলছে, মোল সংখ্যা বের করতে বলছে। তাহলে এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তাহলে এন অফ, ডিরেক্ট এন লিখলাম এন, এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 20। তাহলে 5/20 সমান কত? 1/4। 1/4 মানে কি? 0.25। ঠিক আছে, 0.25। এই যে গ নাম্বার অপশনটা। দেখো, কঠিন কি? এটা কঠিন না। তোমরা আমি আমি নিজে তোমাদেরকে করে করে বুঝাচ্ছি দেখায় এত বড় হচ্ছে, কিন্তু তুমি যখন করবা, তুমি তো করবা জাস্ট এই যে এই অংশটুকু, এই যে অংশটুকু যেটুকু মুসলাম এই অংশটুকু করবা। তোমার তো আর এত থিওরি দেখানোর কিছু নাই, তুমি তো এমসিকিউ করবা। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে, ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা কত? এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ঠিক আছে, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। ঠিক আছে, +7। পরবর্তীতে এটা Mn2+, 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ পরিণত হয়। 5টা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ গ্রহণ করে Mn2+ এ পরিণত হয়। 25 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, 25 নাম্বার। 100 মিলিলিটার, দেখো 100 মিলিলিটার 0.01 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করার জন্য 0.2 মোলার হাইড্রোক্লোরিক দ্রবণের যে পরিমাণ আয়তন প্রয়োজন, তার মানে V2 চাইছে, তাই না? এখানে তো এই অঙ্ক করে দিয়ে আসছি, আরেকবার করে দিচ্ছি। আমাদের সূত্র কি? Ne অ্যাসিড সমান Ne ক্ষার। একবার ডিরেক্ট লিখবো, S1 V1 E1 সমান S2 V2 E2। আমাদের কি বের করতে বলছে? V2। তাহলে V2 সমান কি? S1 V1 E1। S1 কত? 0.01। V1 কত? আমাদের V1 হচ্ছে 100 মিলিলিটার। এবং E1 কত? E1 কত? E1 হচ্ছে আমাদের আহ E1 অর্থাৎ হচ্ছে সোডিয়াম কার্বনেটের আমি বসাচ্ছি। তাহলে সোডিয়াম কার্বনেটের E1 কত? 2। সোডিয়াম দুটা, এটা তো বারবার দেখালাম। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2। এবং S2 কত দেওয়া আছে? হাইড্রোক্লোরিকের 0.2। এবং আমাদের E2 কত দেওয়া আছে? হাইড্রোক্লোরিকে হাইড্রোজেন কয়টা? একটা, তাহলে 1 হবে। তাহলে আমাদের এই 2 দশমিকটা যদি তুলে দেয়, তাহলে উপরে আমাদের 10 দ্বারা গুণ করতে হয়। তাহলে এই 2 আর 2 কাটা গেল। তারপরে আমরা এই 10 আর 100 গুণ করলে কত হয়? 1000। ঠিক আছে, 10 আর 100 গুণ করলে 1000। 1000 এই দশমিক মনে করো নাই। তাহলে 1000 আর 1 গুণ করলে কত হয়? 1000ই হয়। তাহলে 1000 আমরা একটু লিখি। কিন্তু দশমিকের পর কয়টা সংখ্যা ছিল? দুটা। তাই 2 ঘর আগে একটা দশমিক দিব। তাহলে কি হয়? 10.0 মিলিলিটার। এটাই আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? কঠিন? হিসাবগুলো কিন্তু অনেক সহজ। 71 নম্বর প্রশ্নটা। 7.1 গ্রাম, 7.1 গ্রাম, তার মানে ডাব্লু দেওয়া আছে 7.1 গ্রাম।
ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন রয়েছে। তার মানে কি এন সমান ডাব্লু বাই এম, এটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তাহলে ডাব্লু কত আমাদের 7.1 ডিভাইডেড বাই এম, ক্লোরিন কত আছে, ক্লোরিনের আণবিক ভর কত 71, তাই না? আবার কিন্তু কেউ 35.5 বসায় না, কারণ এখানে কি ক্লোরিন 2 আণবিক ভর চাইছে। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 10 হয়। তাহলে 1/10 মানে কি 0.1 মোলার, সরি 0.1 মোল। ঠিক আছে, 0.1 মোল, মোল সংখ্যা চাইছে 0.1। 57 নাম্বারটা, সরি 27 নাম্বারটা। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন রাখছি তোমাদের জন্য। এই বিক্রিয়ার সম্বন্ধে নিচের কোনটি ভুল? দেখো আমরা একটু বিক্রিয়াটা তুলে নেই। C2H5OH, এটা একটা বিক্রিয়া, এটা সাথে অক্সিজেন বিক্রিয়া করলো, করে কি গঠন করছে, 2 অণু কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে 3 অণু পানি উৎপন্ন করছে। ঠিক আছে, এখন কার্বনের কি হয়েছে এখানে দেখো, এখানে কার্বনের জারণ মান কত, এখানে হচ্ছে এখানে 5 আর একে কত 6, 6 থেকে 2 বাদ দিলে কত হয়, অক্সিজেনের 2 বাদ দিলে, দেখো আমার একটু কল আসছিল তো জরুরি। দেখো এখানে আমাদের কার্বনের জারণ মান কত, দেখো এখানে হাইড্রোজেন 5টা আছে, তাহলে 5 আর একে কত 6, আর অক্সিজেনের কয়টা -2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয় +4, তাই না? +4, তাহলে এখানে এই পুরাটা কি +4 হবে, কিন্তু এখানে আলটিমেটলি কার্বন তো দুটো আছে, তাহলে +2 হবে। ঠিক আছে, +2, এটুকু মনে রাখো। এখন এইখানে কার্বন কি হয়েছে দেখো, এখানে কি কার্বন এখানে কার্বন কি +2 আছে না, এখানে কিন্তু কার্বন +2 আছে, বুঝতে পারছো? এখানে কিন্তু কার্বন +2 আছে, অর্থাৎ অর্থাৎ এখানে আমাদের +2 থেকে আমাদের সরি সরি, দেখো এখানে +2 না, তো এখানে +4 হবে। এই যে এখানে দেখো অক্সিজেন কত -2, তাহলে দুটো অক্সিজেন, তাহলে হচ্ছে -4, তাহলে এখানে আমাদের +4 বসাতে হবে। তাহলে দেখো +2 থেকে +4, তার মানে কি এখানে আমাদের জারণ মান বৃদ্ধি পাইছে, কিন্তু জারণ সংখ্যা কিন্তু হ্রাস পাইছে, বুঝতে পারছো? তাই এখানে ক নাম্বারটা সঠিক। 28 নাম্বারটা খেয়াল করো। 28 নাম্বারটা হচ্ছে আমাদের 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.12 মোলার ঘনমাত্রায় 15 মিলিলিটার অক্সালিক অ্যাসিড দ্বারা টাইট্রেশন করলে প্রশমন বিন্দু পাওয়া যায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, ওই যে আমাদের S1 B1 E1 = V2 E2, এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমাদের S1 বের করতে বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, তাহলে আমাদের S1 সমান S2 V2 E2, S2 কত আমাদের 0.12, অর্থাৎ হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে। আহ V2 কত 15 মিলিলিটার। এখন E2 কত, এই যে অক্সালিক অ্যাসিড হচ্ছে C2H2O4, এখানে কি জারণ মান কত, তুল্য সংখ্যা কত 2 না, এই 2 হচ্ছে এখানে বসাতে হবে। আর হচ্ছে V1 কত 10, E1 কত, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত বলছিলাম 1, হাইড্রোক্সিল আছে একটা, তাহলে এখানে 10, 10 দ্বারা এটাকে ভাগ করলে পারে, এটা এখানে হয় হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের 3, কিভাবে 5 দ্বারা ভাগ করছি, 5 দুগুণে 10 আর 3 পাঁচা 15। এখন এই 2 আর 2 কাটা গেল, তাহলে আমাদের কি থাকে, এই মনে করো দশমিক নাই, তাহলে 12 আর 3 কত, 3 × 36। এখন দশমিকের পর কয় ঘর ছিল, 2 ঘর ছিল, তাহলে এই যে দশমিকের পর 2 ঘর রেখে দেব, তাহলে আমাদের 0.36 মোলার, এটা আমাদের সঠিক উত্তর হবে ঘনমাত্রা। 28 নম্বর সমাধান করলাম না, 29 নাম্বারটা। 29 নাম্বারটা 29 29 নাম্বারটা আমাদের বলছে হচ্ছে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসি, এটা প্রকাশ করো। এটাতে একটা অঙ্ক করাইছি, তারপর আমি একটু লিখে দিচ্ছি। আমাদের এখানে কত আছে, 10 মিলিমোল পার লিটার, 1 লিটার, তাই না? এখন এখানে কি বলছে মিলিগ্রাম, তার মানে এটাকে আমাদের গ্রামে নিতে বলছে। এন সমান কি W/M, তার মানে এটাতে নিতে বলছে, তাহলে এই এমটা এই পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে W সমান NM। তাহলে এখানে আমরা কি গুণ করবো, আণবিক ভর, গ্লুকোজের আণবিক ভর কত 180, C6H12O6, তাই না? আণবিক ভর 180, এটা মুখস্থ রাখবা। ডিভাইডেড বাই এখন 10 ডেসিলিটার, তাহলে এটাকে কি করা লাগবে, লিটার থেকে ডেসিলিটারে যাইতে গেলে 10 দ্বারা গুণ করা লাগে। ঠিক আছে, তাহলে এই 10 10 বাদ গেল, তাহলে আমাদের 180, আর 180 এই মোল তো আর থাকবে না, এখন এটা গ্রাম হয়ে যাবে। তাহলে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, পার ডেসিলিটার, এটা আমাদের সঠিক উত্তর। 30 নাম্বার, এখন বলছে এটা একটু সমতা করে দেখাতে বলছে, একটা সমতা আসছে, দেখি আমরা একটু করি পারি কিনা। দেখো অ্যামোনিয়া আছে,
তারপর হচ্ছে আমাদের অক্সিজেন আছে, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন অক্সাইড আছে, আর আমাদের কি আছে, পানি। বিক্রিয়াটা দিয়ে দিছে, আমাদের জাস্ট সমতা করতে হবে। দেখো এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, তিনটা। এখানে আছে আমাদের দুটা, এটা তো মিলানো যাচ্ছে না, তাহলে আমরা এখানে দুই দ্বারা গুণ করি, এখানে আমরা তিন দ্বারা গুণ করি। ঠিক আছে, তাহলে আমাদের নাইট্রোজেন এখানে কয়টা হলো, দুটা। এখানে টু দিয়ে দেই, তাহলে নাইট্রোজেন দুটো হলো। এখন অক্সিজেনটা হিসাব করি। এখানে আছে অক্সিজেন দুটা, আর এখানে আছে হচ্ছে তিনটা। তাহলে কত হইলো, পাঁচটা। তাহলে আমরা এখানে কি দিব, 5/2 দিব, কারণ এই যে এখানে টু আছে, বুঝতে পারছো? তাহলে 5/2 দিই। এখন এটা সমতা করার জন্য উভয় পক্ষকে আমরা টু দ্বারা গুণ করে দিই। তাহলে 4 অ্যামোনিয়া প্লাস 5 অক্সিজেন প্লাস 4 নাইট্রোজেন অক্সাইড প্লাস 6 পানি। ঠিক আছে, তাহলে দেখো এর মান 4, বি এর মান 5, সি এর মান হচ্ছে আমাদের 4, ডি এর মান 6। দেখো এটা ঘ নাম্বার, গরুর ঘ নাম্বারে আছে। এটা হয়তো তোমরা দেখতে পাচ্ছিলে না, এখন হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ। খেয়াল করো, সোডিয়াম আয়োডিন দ্বারা জারণের ফলে থায়োসালফেট আয়ন কোনটিতে পরিণত হয়। দেখো এখানে মেইনলি আমি সম্পূর্ণ বিক্রিয়াটা দেখাই। এই যে সোডিয়াম থায়োসালফেট, N2S2O3, এটা আমাদের আয়োডিনের সাথে যুক্ত হয় বিক্রিয়া করে কি তৈরি করে, সোডিয়াম আয়োডাইড তৈরি করে। আর আমাদের হচ্ছে এস টু S4O6 2 এটা গঠন করে, বুঝতে পারছো? এখন এটা গঠন করা মূলত এখানে কি তৈরি করতেছে, এই যে এটা তৈরি করতেছে, তাই না? S4O6 2 এটা আমরা দেখাইছি, এই যে এখানে কিন্তু 4 লিখছি। S4O6 2 এটা আমাদের পরিণত হয়, এটাই আমাদের চাইছে। 32 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল প্রশ্ন। বলছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোনটা, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে সোডিয়াম অক্সালেট, অর্থাৎ N2CO4, এরা যদি আমাদের বিক্রিয়া করে, তাহলে তুমি নির্দেশক হিসেবে কোনটি ব্যবহার করবে, নিম্নের কোনটি তুমি ব্যবহার করবে, অর্থাৎ নির্দেশক হিসেবে কোনটি ব্যবহার করবে। আসলে এখানে কোনো কিছু ব্যবহার করা লাগে না, নির্দেশক নো ইন্ডিকেটর ব্যবহার করা লাগে না, কোনো ইন্ডিকেটর ব্যবহার করা লাগে না। কারণ কি, এই সোডিয়াম পারম্যাঙ্গানেট একটা গোলাপি লাল রঙের একটা পদার্থ। ঠিক আছে, গোলাপি লাল। এটা এটা করে কি, এটা যখন দ্রবণের ভিতর যায়, তখন এ নিজেই জারিত হয় সম্পূর্ণ দ্রবণটাকে, নিজেই নির্দেশক হিসেবে কাজ করে। এই কারণে কোনো কিছু আর ব্যবহার করা লাগে না। 33 নাম্বারটা, 33 নাম্বারটা বলছে হচ্ছে এম MnO4 এইটাকে ইথানডিয়েশন ইথানডিয়েশনে দিয়ে ইথানডিয়েট আয়ন দিয়ে বিজারিত করলে Mn এর জারণ মান কত হয়। অর্থাৎ এটা ঘটনা বলছে, Mn তো এখানে হচ্ছে কিনা আমাদের কত, 7+, যে Kmn O4, এটা তো 7+ থাকে, বুঝতে পারছো? তো এইটা আমাদের পরবর্তীতে কি হয়, এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করে, বুঝতে পারছো? 5টা ইলেকট্রন গ্রহণ করার পর এখানে Mn2+ পরিণত হয়। এটাই আমাদের জানতে চাইছে, এই যে এই 2+টা জানতে চাইছে, বুঝতে পারছো? Mn2+, মানে Mn এর জারণ সংখ্যা আমাদের 2+ হয়। 34 নম্বর প্রশ্নটা, 24.5 গ্রাম সালফিউরিক এর কত মোল বোঝায়। তার মানে আমাদের এন সমান জানতে চাইছে W/M, এটা আমাদের জানতে চাইছে। তাহলে W কত, 24.5 ডিভাইডেড বাই এম কত, 98। সালফিউরিক অ্যাসিডের ভর 98, এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 4 হয়, কারণ 4×25 100, তার মানে 4-এর কাছাকাছি হয়। তাহলে 1/4 মানে কি, আমাদের 0.25 মোল। ঠিক আছে, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। দেখো কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা একটু আগেই দেখা আছে, একদম হুবহু এই কোশ্চেনটাই ছিল। তারপর আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে যে আমি একটু তখন লিখে দেখাচ্ছিলাম না, এখন একটু লিখে দেখাচ্ছি। দেখো সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে আমাদের সিলভার নাইট্রেট। ঠিক আছে, সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি হলো, সিলভার ক্লোরাইড আর হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করলো। ঠিক আছে, এইখানে সোডিয়াম+1 থাকে, এখানে ক্লোরিন-1 থাকে। এইখানেও সোডিয়াম+1, এখানে নাইট্রেট-1 থাকে, এখানে নাইট্রেট-1, সিলভার+1, এখানে +1, এখানে ক্লোরিন-1। দেখো বাম পক্ষে যা আছে ডান পক্ষেও তাই আছে। তাহলে কি এখানে জারণ মানের কোনো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয় নাই। তার মানে কি, এটা কোনো জারণ বিজারণ বিক্রিয়া না, বুঝতে পারছো? এটা কোনো জারণ বিজারণ বিক্রিয়া না। তারপর এটা কি বলছে,
10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা মানে কি? এন সমান ডাব্লিউ বাই এম সমান এক্স বাই এন এ, এইটা বের করতে বলছে, এই যে এটা বের করতে বলছে। তাহলে এন সমান কি? ডাব্লিউ 10, এম কত? অক্সিজেন, অক্সিজেনের এম হচ্ছে 32, আবার 16 বসাও না কিন্তু, অণু বলছে, অণু বললে 32 আর পরমাণু বললে 16। ঠিক আছে, তাহলে হচ্ছে 10/32 আর এন এ 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে 10 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 3.2। এবং 3.2 এটার ভিতর ভাগ করলে পারে 3 দ্বারা যদি 6 কে ভাগ করা হয় 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট আসবে। তাহলে 2 × 10⁻23। এখন দেখো কাছাকাছি কোনো মান আছে কোনটা? কাছাকাছি মান আছে ঘ নাম্বারটা। দেখো এখানে যে আমরা কাছাকাছি ভাবে ভাগ করছি, অর্থাৎ একটা ধরে নেওয়া মান দ্বারা ভাগ করছি, তাহলে এখানে আমাদের ঘ নাম্বারটা হতে হবে। 37 নাম্বারটা, 37 নাম্বারটা বলছি, আরেকবার বলতেছি, খেয়াল করো এখানে একটা বিক্রিয়া আছে। বিক্রিয়া কোনটি সত্য বলছে, বিক্রিয়ায় কোনটি সত্য? এখানে আমাদের টিন ক্লোরাইড আছে, আর আছে আমাদের হচ্ছে আয়রন আর টেট্রাক্লোরাইড। এরা বিক্রিয়া করে টিন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে, আর হচ্ছে ফেরাস ক্লোরাইড উৎপন্ন করে, ফেরাস ক্লোরাইড উৎপন্ন করে। এখানে টিন হচ্ছে 2+ থাকে, ক্লোরিন -1 থাকে। আয়রন 3+ থাকে, ক্লোরিন -1 থাকে। এখন এই টিন এখানে এসে 4+ পরিণত হয়, তার মানে কি 2 থেকে 4 হয়েছে, তার মানে কি জারণ মান বৃদ্ধি পাইছে। মানে বৃদ্ধি পাইছে, বাড়লে কি জারণ, আমি কি বলছিলাম? বাড়লে জারণ, বাড়লে জারণ। তার মানে কি টিনের জারণ করছে, টিন এসএন ইজ অক্সিডাইজড, অক্সিডাইজড অর্থ জারণ, বাড়লে জারণ। এখন এখানে আমাদের বিজারণ কোনটা ঘটলো? এখানে আমাদের 2+, তাহলে এই যে এখানে আমাদের আয়রন 3+ থেকে 2+ এ পরিণত হলো, তার মানে কি আয়রন রিডিউসড, আয়রন হচ্ছে আমাদের, আয়রন ইজ অক্সিডাইজড, এটা ভুল, আয়রন ইজ রিডিউসড। বুঝতে পারছো? এরপর কি বলছে? বাতাসে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ 0.036%, এই মানের পিপিএম কত? তার মানে কি বলছে আমাদের এখানে? পিপিএম এর সূত্র বসাই। পিপিএম সমান কি? এস এম ইন্টু থাউজেন্ড, তাই না? এস এম ইন্টু থাউজেন্ড, তাহলে আমরা এস সমান কি জানি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম বি। সরি সরি, এই পার্সেন্টের একটু লিখে নেই। যদি এক্স পার্সেন্ট বলে তাহলে এস সমান হচ্ছে 10x ডিভাইডেড বাই এম, এটা হচ্ছে আমাদের সূত্র, 10x ডিভাইডেড বাই এম। তাহলে এখানে এস সমান কি 10 ইন্টু এক্স, এক্স কত? 0.036 ডিভাইডেড বাই এম ইন্টু এম ইন্টু 1000। ঠিক আছে, তাহলে এই এম আর এম কাটা গেল, আর এটা দ্বারা এটাকে গুণ করলে কত হয় আমাদের? শুধু 36 থাকে। বুঝতে পারছো? তাহলে 10 × 36 সমান হচ্ছে আমাদের 360, 360 এটা হয়, 360 পিপিএম হয়। ঠিক আছে, 360 পিপিএম হয়। 39 নম্বর প্রশ্নটা। 39 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, আর হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রেট, আর হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রেট বিক্রিয়া করে KNO2 উৎপন্ন করছে, আর এখানে অক্সিজেন উৎপন্ন করছে। এখানে বিক্রিয়াটিতে জারিত ও বিজারিত মৌল যথাক্রমে কোনটি? তাহলে জারিত আর বিজারিত কোনটা বলো? এখানে হচ্ছে আমাদের পটাশিয়াম এখানে +1, নাইট্রোজেন কি আমাদের নাইট্রোজেন কত হবে এখানে? নাইট্রোজেন হবে হচ্ছে আমাদের +5। ঠিক আছে, +5, আর এখানে অক্সিজেন -2 হবে। দেখো তুমি হিসাব করে দেখো, +1 আর হচ্ছে 5, 6, তাহলে 3 × 2 = 6, এটাই হয়েছে। এখন এই নাইট্রোজেন এখানে এসে কি হয়ে গেছে? দেখো তো এখানে পটাশিয়াম +1, এখানে কি -2 অক্সিজেন, আর এখানে কত? 2 × 4, আর এক বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে এখানে কি হবে? +3। তার মানে অক্সিজেন কি জারিত হয়েছে, বুঝতে, সরি, নাইট্রোজেন আমাদের বিজারিত হয়েছে, নাইট্রোজেন বিজারিত। আর অক্সিজেন এখানে +2 থেকে এখানে আমাদের এই যে 0 হয়ে গেছে, তার মানে কি বিজারিত, জারিত হয়েছে। বুঝতে পারছো? বাড়ছে, বাড়লে কি জারণ, আর হচ্ছে বাড়লে জারণ, আর কমলে বিজারণ। তাহলে অক্সিজেন এই যে -2 থেকে +0-তে আসছে, তাহলে কি বাড়ছে, তার মানে এটা হচ্ছে জারণ। তাহলে অক্সিজেনের আমার জারণ ঘটছে, আর হচ্ছে নাইট্রোজেন আমাদের কমছে, কমছে, তাহলে এটা কি বিজারণ করছে। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় দ্রবণে সালফার ডাই অক্সাইড চালনা করা হলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা জানতে চাই। পটাশিয়াম সালফেটে ক্রোমিয়ামের জারণ, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বলছে হচ্ছে এই যে পটাশিয়াম
ডাইক্রোমেট K2Cr2O7। এখানে আমাদের সালফার ডাইঅক্সাইড চালনা করা হয়েছে। সালফার ডাইঅক্সাইড চালনা করার পর কি কি তৈরি হয়? এখানে পটাশিয়াম সালফেট তৈরি হয় আর ক্রোমিয়াম সালফেট তৈরি হয়, C2SO4 3, এটা উৎপন্ন হয়। এখন বলছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা পরিবর্তন। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ছিল? +6 ছিল না? এখন এইখানে কত হইলো দেখো। এখানে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স ধরি, তাহলে 2x প্লাস এখানে সালফার SO4 কি আমরা কি জানি? SO4 2 তার মানে হচ্ছে -2 × 3 সমান কি 0। তাহলে x সমান কি হয়? x সমান জানি হচ্ছে 6/2 অর্থাৎ 3। তাহলে আমাদের পরিবর্তন কি হলো? 6 থেকে 3 আসছে, তাই না? 6 থেকে 3 মানে +6 to +3, এটা আমাদের সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্নটা। 41 নম্বর প্রশ্নটা বলছে 0.125 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 500 মিলিলিটার দ্রবণকে 0.100 মোলার লঘু দ্রবণে পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে? খেয়াল করো, পানি যোগ করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? হাইড্রোক্লোরিকের কথা বলছে, তাহলে S1 B1 সমান S2 V2। E1 E2 ব্যবহার দরকার নাই, কারণ দুটাই হাইড্রোক্লোরিক। তাহলে আমাদের V2 বের করতে হবে। V2 সমান কি? S1 B1। S1 কত আমাদের? 0.125। B1 কত আমাদের? 500, ঠিক আছে? ডিভাইডেড বাই আমাদের S2 কত? 0.1। তাহলে এই, আচ্ছা, 0.100, এখানে দশমিকের পর 3 সংখ্যা, এখানে দশমিকের পর 3 সংখ্যা, তাই এই দশমিক তুলে দিলাম, এই দশমিক তুলে দিলাম। এই 100 দ্বারা 500 কে ভাগ করলে 5, তাহলে 125 আর 5 গুণ করলে কত হয়? 125 আর 5 গুণ করলে কত হয় বলো? 125 আর 5 গুণ করলে আমাদের 625 হয় এত মিলিলিটার। এটাই উত্তর দিয়ে আসবে? আর না, এখানে বলছে কতটুকু পানি যোগ করতে হবে। আগে আমার কত ছিল? 500 মিলিলিটার ছিল, এখন হলো কত? 625 মিলিলিটার। তাহলে আমার পানি যোগ করা লাগছে কত? 125 মিলিলিটার যোগ করা লাগছে। ঠিক আছে? নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? বলো, অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে বলো? একটু কমেন্ট বক্সে লিখে দাও তো, অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? অসামঞ্জস্য বিক্রিয়া সেটা যেখানে যে বিক্রিয়ায় একটা মৌল বা একটা পদার্থ একই সাথে জারণ এবং বিজারণ ঘটায়, সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এখন আমি, দেখো, ক্লোরিন আর পানির বিক্রিয়া ঘটালে এখানে আমাদের কি কি তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এখানে ক্লোরিন 0, হাইড্রোজেন কি থাকে? এখানে +1, ক্লোরিন এখানে কি, সরি, অক্সিজেন -2। এখানে এই ক্লোরিন এখানে এসে কি হয়? এখানে কি হয়? -1 হয় কিন্তু, কারণ হাইড্রোজেন +1, তাহলে এটা ক্লোরিন -1 হয়। আবার এখানে খেয়াল করো, হাইড্রোজেন +1, এটা তো আমরা জানি, অক্সিজেন -2, তাহলে এখানে কি করা লাগতেছে? তাহলে এখানে ক্লোরিন +1 হওয়া লাগতেছে, তাছাড়া তো মিলবে না, কারণ +1 আর +1 +2 আর এই -2 0 হয়ে গেল। তাহলে আমাদের কি হলো আলটিমেটলি? তার মানে এই ক্লোরিন একই সাথে জারণ জারণ ঘটায়, একই সাথে বিজারণ ঘটায়, বুঝতে পারছো? একই সাথে বিজারণ ঘটায়, তাই এটা আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া। 43 নম্বর প্রশ্নটা খেয়াল করো। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া ঘটেনি? বলো। এটা তো 3 বার দেখা দিলাম, এই প্রশ্নটা কত ভাইরাল প্রশ্ন, এর দরকার হয় এটা মুখস্থ করে নাও। এই প্রশ্নটা নতুন, মানে এই প্রশ্নটা খুব কমই আসছে দেখলাম, তবে ভালো একটা প্রশ্ন। থায়োসালফেট, থায়োসালফেট অর্থাৎ H2O3 2-, এইখানে এই আয়নের সর্বমোট যোজন ইলেকট্রন কতগুলা? দেখো, খেয়াল করো, এইখানে কথাটা ইম্পর্টেন্ট, যোজন ইলেকট্রন। ঠিক আছে, যোজন ইলেকট্রন সেগুলা বোঝায়। ধরো এই একটা আমাদের অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা থাকে। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 6টা থাকে, তাই না? এই সর্বশেষ কক্ষপথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যোজন ইলেকট্রন। কয়টা হলো? 2, 4, 6, হ্যাঁ। সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমাদের যোজন ইলেকট্রন। তাহলে অক্সিজেন যোজন ইলেকট্রন কয়টা? 6টা। এখন সালফারেরটা বের করি। এখানে আরেকটা একটু আঁকায় দেই। এই কি আঁকাইলাম? হ্যাঁ, সালফারের এখানে আরো 2টা দেওয়া লাগবে, কারণ 2 8টা থাকে। তাহলে সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকে? 6টা থাকে কিন্তু, 6টা থাকে, তাই না? তাহলে সালফারের যোজন ইলেকট্রন কয়টা? সালফারের ক্ষেত্রেও 6টা কিন্তু, মানে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে। তাহলে আমাদের একটা সালফারের শেষ কক্ষপথে থাকে 6টা ইলেকট্রন। তাহলে আমাদের 2টা সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকবে? 12টা ইলেকট্রন। একটা অক্সিজেনের যোজন ইলেকট্রন, একটা অক্সিজেনের যোজ্যতা কক্ষপথে অর্থাৎ যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন থাকে। এই যে 6টা ইলেকট্রন, তাহলে আমাদের 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন আছে, তাহলে টোটাল কয়টা থাকবে? 18টা।
18টা ইলেকট্রন। আর এইখানে কয়টা ইলেকট্রন সে ত্যাগ করছে? 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই দুটা বাদ দিতে হবে। তাহলে 28, 12 আর 18, 30, 30 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত হয়? সরি, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সরি সরি সরি, এত বড় ভুল করলাম কেমনে? 2 মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করা, তাহলে মানে প্লাস হতে হবে, মানে 2টা ইলেকট্রন আরো এক্সট্রা নিছে, এখানে আরো 2টা ইলেকট্রন এক্সট্রা আনছে, তাহলে কতগুলো হলো? 32 হলো। এটাই আমাদের উত্তর জানতে চাইছে। আশা করি বুঝতে পারছো। যোজন ইলেকট্রন মানে যোজ্যতা স্তরে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমাদের জানতে চাইছে। আর যদি বলতো, সাধারণভাবে বলতো যে থায়োসালফেটে কয়টা ইলেকট্রন আছে, তাহলে সব ইলেকট্রন একসাথে যোগ করতাম। 250 মিলিলিটার, সেন্টিমিটার কিউব মানে কি মিলিলিটার। 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ? 0.25 মোলার হাইড্রোক্লোরিক প্রয়োজন। তার মানে কি S1 B1 E1 সমান S2 B2 E2। দেখো একই অঙ্ক বারবার আসতেছে, তবুও আমি এই কারণে করে দিচ্ছি, ক্যালকুলেশন গুলো ইম্পর্টেন্ট। তাহলে ভি টু বের করতে বলছে, তাহলে ভি টু সমান কি? S1 B1 E1/E2। তাহলে S1 কত আমাদের? এখানে আমরা হচ্ছে কার সোডিয়াম কার্বনেটকে S1 ধরছি, তাহলে আমাদের S1 হচ্ছে 0.5। B1 কত আমাদের? 250। E1 কত? E1 হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেটের কত? 2। সোডিয়াম কয়টা? 2টা। তুল্য সংখ্যা 2। আর হচ্ছে S2 E2 কত? 0.25। আর হচ্ছে E2 কত? E2 হচ্ছে আমাদের 1। হাইড্রোক্লোরিকের হাইড্রোজেন আছে কয়টা? একটা, তাই E1 E2 1। তাহলে আমাদের এই দশমিকটা তুলে দিলাম, তুলে দিলে এবার কি হয়? 100 দ্বারা গুণ করতে হয়, কারণ দশমিকের পর 2 সংখ্যা আছে। 100 দ্বারা গুণ করলাম, 25 দ্বারা এটাকে ভাগ করলাম, 250 কে কত হয়? 10। এই দশমিক আর আচ্ছা থাক, চিন্তা না করে, এই মনে করো দশমিক নাই, তাহলে 5 আর 10 কত? 50। 50 আর 100 গুণ করলে কত হয়? 5 ও আর তো 2 আছে। 50 আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 10 আর 2 গুণ করলে কত হয়? 20। 20 আর 100 গুণ করলে কত হয়? 20 গুণন 100, এখানে আছে কত? 5। দশমিক বাদ দিয়ে নাও, তাহলে কত হয়? 5 20 100, 100 আর 10 গুণ করলে 1000 হয়, তাই না? 1000 হয়। এখন এখানে একটা দশমিক আছে না? তো এখানে তো 100 ছিল, ওরে বাপরে, কি ভুল করা করতেছে। তাহলে দশমিকের পর কয় ঘর? এক ঘর, তাহলে এই যে আমরা এক ঘর আগে দশমিক দেবো, তাহলে কত হলো আলটিমেটলি? 1000। 1000 সেন্টিমিটার কিউব বা মিলিলিটার, এটা আমাদের সঠিক উত্তর। 45, 46 নাম্বারটা। 46 নাম্বারটা হচ্ছে 10 মিলিলিটার 0.2 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর জলীয় দ্রবণ কত মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম অক্সালেট সম্পূর্ণ জারিত হবে? বলো, সোডিয়াম অক্সালেট সম্পূর্ণ জারিত হবে, বলো। বলো সোডিয়াম অক্সালেট কত? এটা হচ্ছে Na জারক সমান Na বিজারক, তাহলে আমাদের এই যে সূত্রটা একটু লিখে দেই। Na জারক সমান Na বিজারক, ঠিক আছে? Na বিজারক, Na জারক সমান Na বিজারক, তাহলে আমাদের এটা আমাদের জারক কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে N সমান কি? S1 B1। তাহলে আমাদের 0.2 সমান B1 কত? 10। তারপর কত আছে? E1 কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা। তাহলে 5 সমান N2V2, তার মানে কি? S2V2, তার মানে 0.2 ইন্টু V2 বের করতে বলছে, ইন্টু আমাদের সোডিয়াম অক্সালেটের তুল্য সংখ্যা 2, তাহলে V2 সমান আমাদের কত পেলাম? 0.2 ইন্টু 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.2, ঠিক আছে? 0.2 কাটা গেল, 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 5। 5 5 কত? 25, ঠিক আছে? এটা আমাদের 25 হবে, 25 মিলিলিটার হবে। নিচের কোন বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে গণ্য হবে? বলো। জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কোন বিক্রিয়ায়, এটা বলছে আর কি। তাহলে আমরা একটু বিক্রিয়াটা লিখি। গ নাম্বার, এই ক্লোরিন এখানে আছে, প্লাস 2টা হাইড্রোক্সিল আছে। আমরা জাস্ট উত্তরটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে তোমরা এখানে বুঝতে পারবা যে কি হয়েছে আর কি ঘটনায়। মানে কিভাবে বের করবা সেটা বুঝতে পারবা। প্লাস মাইনাস জিরো প্লাস হাইড্রোক্সিল, পানি। এখন দেখো, এখানে ক্লোরিন জিরো থাকে, এখানেও ক্লোরিন জিরোই হয়, তার মানে কি? তারপরে এখানে অক্সিজেন প্লাস 2, এখানে হচ্ছে আমাদের অক্সিজেন প্লাস 2, আর এখানে সরি অক্সিজেন প্লাস -2, আর এখানে হাইড্রোজেন হচ্ছে +1, ঠিক আছে? -2 আর +1।
তাহলে আমাদের এই ক্লোরিন এখানে কি হয়ে গেছে, এখানে কিন্তু ক্লোরিন প্লাস ওয়ান হয়ে গেছে, বুঝতে পারছো? ক্লোরিন প্লাস ওয়ান হয়ে গেছে, যেটা এখানে জিরো ছিল সেটা কিন্তু এখানে প্লাস ওয়ান হয়ে গেছে। তার মানে ইলেকট্রনের আদান প্রদান করছে, তার মানে এখানে জারণ। তারপর এখানে হাইড্রোজেন, বুঝতে পারছো? এটা তো তোমরা বুঝতে পারবা। তার মানে ইলেকট্রন আদান প্রদান করছে, এটা আমাদের জারণ ঘটলো। 48 নম্বর প্রশ্নটা, পটাশিয়াম ডাইক্রোমেটের, এই প্রশ্নটা ব্যাখ্যা করছি একটু আগে, দেখে নাও। একটু আগে যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে দেখতে পারবা একই প্রশ্ন দুইবার আসছে, তিনবার আসছে। এখন দেখো, একবার বলছে হচ্ছে S2O3 টু মাইনাস, আর একবার বলছে S4O6 টু মাইনাস। এখানে সালফারের জারণ সংখ্যা কত, মানে এই দুই ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা কত এটা বের করতে বলছে আমাদেরকে। ঠিক আছে, আমরা বের করি, সমস্যা কি? সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে, তাহলে সালফারের এক্স ধরবো, তাহলে কয়টা সালফার? দুটা, তাহলে 2x। অক্সিজেনের কয়টা? -2, তাহলে তিনটা অক্সিজেন, তাহলে মানে কি 3 দুগুণা -6 সমান কত? এই যে এখানে কত আছে, আয়ন যেটা আছে ওটা লিখবো, মাইনাস টু লিখবো। তাহলে এক্স সমান কি +2 লেখা যায়, +2 বের হয়, তাই না? আবার এইখানেও সালফারেরটা বের করতে বলছে, তাহলে সালফারের এক্স ধরবো, তাহলে কয়টা সালফার আছে? 4টা, তাহলে 4x। অক্সিজেন কয়টা আছে? 6টা, তা অক্সিজেনের কত? -2 করে না? তাহলে 6 দুগুণা 12, এটা সমান কি -2। তাহলে এক্স সমান কি 10/4 সমান 2.5। তার মানে সালফার 2 থেকে আমাদের 2.5 হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বের করতে বলছে, এই যে খ নাম্বারটা উত্তর। 51 নম্বর, নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি বলো? কোন একটা মৌল বা পদার্থ একই সাথে দুইবার, একবার জারণ একবার বিজারণ ঘটায়, সেটা আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে আমরা একটু লিখে দেই, ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, বিক্রিয়া করার ফলে এখানে আমাদের সোডিয়াম হাইপোক্লোরাস অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপর আমাদের পানি উৎপন্ন করছে। তাহলে আমরা একটু বের করি, এখানে ক্লোরিন জিরো থাকে, এখানে আমাদের কি উৎপন্ন হয়? ক্লোরিন আমাদের হচ্ছে সরি, এখানে -1 হয় আর এখানে +1। এখানে সোডিয়াম কত? +1। অক্সিজেন হচ্ছে 2 মাইনাস, তাহলে এটা আমাদের কি হবে? আলটিমেটলি +1 হতে হবে, তাছাড়া তো মিলবে না। তার মানে কি ক্লোরিন একবার জিরো থেকে +1 হলো, আবার এই ক্লোরিন একবার জিরো থেকে -1 হলো, তার মানে কি একই সাথে জারণ ঘটলো, বিজারণ ঘটলো, তাই এটা কি আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া। 52 নম্বর, দেখো সবগুলো ভিডিও দেখো, সবগুলা সব ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, অথবা তোমরা চ্যানেলের ভিতর ক্লিক করো। আর চ্যানেলটা ভাই একটু সাবস্ক্রাইব করে দিও ভাইয়া, আমি ইউটিউবে নতুন ভাই, তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে কে হেল্প করবে বলো? নিচের কোনটি জারণ বিজারণ নয়? কোনটি নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, মানে কোন বিক্রিয়া জারণ বিজারণ ঘটে নাই? গ নাম্বারটা আমরা একটু সমাধান করি। ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গঠন করছে, এখানে ক্যালসিয়াম +2 থাকে, এখানে হচ্ছে কার্বন হচ্ছে 4+ থাকে, আর অক্সিজেন 2- থাকে। এখানেও দেখো ক্যালসিয়াম +2 আছে, অক্সিজেন 2- আছে, এখানে অক্সিজেন 2- আছে, এখানে কার্বন 4+। তার মানে কোনো জারণ বিজারণ কোনো কিছু পরিবর্তন হয় নাই, তাহলে এটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হবে না। 53 নাম্বারটা দেখো, খেয়াল করো। 53 নম্বর তোমরাই পারার কথা, প্রমাণ অবস্থায় মানে হচ্ছে এসটিপি তে 10.0 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত? 10.0 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? তার মানে কি আমরা ওই যে এন সমান ডাব্লু বাই, সরি ডাব্লু তো ব্যবহার না, এখানে আয়তনের কথা বলছে, তাই না? তো ভি বাই 22.4 সমান এক্স বাই এন এ, অনুসংখ্যা বলছে। তাহলে আমরা এক্স সমান কি বের করবো? ভি বাই 22.4, ভি কত? 10 ডিভাইডেড বাই 22.4, আর এন এ মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই 10 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 2.24 হয়, আর এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের অবশ্যই 3-র কাছাকাছি হবে, 2 থেকে 3-র মাঝখানে হবে, 2 থেকে 3-র মাঝখানে এরকম একটা কিছু হবে, তাই না? তাহলে 2 থেকে 3-র মাঝখানে ইন্টু 10⁻, তার মানে 2 থেকে 3 ইন্টু 10⁻23। কোথায় আছে? ক নম্বরে আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে, বুঝতে পারছো? এটা আমাদের সঠিক উত্তর। নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? বেশি পরমাণু আছে এটা সহজে বুঝতে পারবা, কোনটাতে মোল সংখ্যা বেশি, মানে কোনটার এন এর মান বেশি, কোনটার এন এর মান বেশি। তাহলে আমরা এন সমান কি জানি? ডাব্লিউ বাই এম। আমরা একে একে পরীক্ষা করি, ক নম্বরে কি আছে? ক নম্বরে হাইড্রোজেন আছে 1.1 গ্রাম, তার মানে এন সমান কি? ডাব্লিউ বাই এম, 1/1 ডিভাইডেড বাই হাইড্রোজেনের আমার ভর হচ্ছে 2। এটা কত হবে উত্তর? আচ্ছা ঠিক আছে, এটা আমরা 11/20 এটা রেখে দিলাম, দেখি বাকিগুলো দেখি। 4 নম্বরে কি বলছে? এন সমান আমাদের কি পাইলাম?
এটা হচ্ছে ডাব্লু বাই এম 14.7 ডিভাইডেড বাই ক্রোমিয়ামের আণবিক ভর কত 52। এটা কি হবে অবশ্যই 0.3 বা 0.4 মানে 0.5 এর চেয়ে কম হবে, 0.5 এর চেয়ে কম হবে, এটুকু আমরা বুঝতে পারছি। দেখো কিছু কিছু জিনিস প্রেডিকশন করে নেওয়া লাগে, তাছাড়া তুমি সমাধান করতে পারবে না। গ নম্বরে কি 2 গ্রাম হিলিয়াম আছে, তার মানে 2 বাই হিলিয়ামের আণবিক ভর 4, তাহলে কত হলো 1/2 অর্থাৎ 0.5। দেখো 0.5 এটাই ডিরেক্ট মিলে গেছে। ঘ নম্বরে কি বলছে 7 গ্রাম নাইট্রোজেন, তার মানে 7 ডিভাইডেড বাই নাইট্রোজেন কত আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর কত, চো- না না নাইট্রোজেন পারমাণবিক ভর, তাহলে এখানে আমাদের আণবিক ভর বসাতে হবে 7/14, তার মানে কি 1/4 মানে 0.25 হবে। তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, সবচেয়ে বড় কিন্তু এটা হবে একের কাছাকাছি, মানে 0.5 এর চেয়ে একটু বড়। তাহলে সবচেয়ে বড় কিন্তু এটাই হয়, তাই এটার আমার বেশি পরমাণু আছে, বুঝতে পারছো? এর পরবর্তী প্রশ্নটা 20 মিলিলিটার 0.1 মোলার আয়রন 2+ দ্রবণ টাইট্রেশনের জন্য প্রয়োজন হবে 4 মিলিলিটার, 5 মিলিলিটার, 10 মিলিলিটার, 20 মিলিলিটার 0.1 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মানে এই যে 0.1 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দেখো একটু দেখতে পাচ্ছ কিনা, ঘ নম্বরে দিয়ে রাখছে। এটা মানে সবগুলা প্রশ্ন অপশনে সাথে আছে, এটা বোঝাচ্ছে। এখন আমরা একটু বের করি। আমাদের এনই জারক সমান এনএ বি জারক, এই অঙ্ক দ্বারা করব। তার মানে কি S1 V1 E1 সমান S2 V2 E2। আমরা কি বের করব, আমাদের কি প্রয়োজন V2 বের করা লাগবে, তাছাড়া কিন্তু সবই এক, জাস্ট V2 এর মানটাই কিন্তু আমাদের চেঞ্জ আছে অপশন গুলাতে। তাহলে V2 সমান কি আমাদের S1 কত আমাদের 0.1, V1 কত আমাদের 20 মিলিলিটার, এবং E1 কত, এই যে আয়রনের ক্ষেত্রে E1 কত, আয়রন 2+, এক্ষেত্রে E1 কত, একটু দিও না কিন্তু। আয়রন এই যে ট্রাইক্লোরাইড, এখানে আমাদের তুল্য সংখ্যা কত, এখানে কিন্তু 1 তুল্য সংখ্যা, এটা জানো তো, জারণ মান 1, তাই 1। এখন S2 কত দেওয়া আছে, S2 দেখো এই যে 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইনটু E2 কত দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান কত 5, তাই এটা বসাবো। 0.1 বাদ 5 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 4 হয়। তার মানে V2 আমাদের 4 মিলিলিটার সঠিক উত্তর হবে, এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। 56 নম্বর, কোন রাসায়নিক বিক্রিয়া এটা থেকে একটা যৌগ দেওয়া আছে, এখান থেকে এখানে পরিবর্তন হয়েছে, এখন আয়রনের জারণ মান কত, জারণ পরিবর্তন কি হয়, দেখো আয়রন পরিবর্তন তো কি হয়, দেখো এখানে হচ্ছে কারণ এই যে এখানে সবকিছু ভিতরে সবকিছু ঠিক আছে, এখানে সাইনাইড 6টা ছিল, এখানেও সাইনাইড 6টা আছে। দেখো এই যে এখানে সাইনাইড 6টা ছিল, এখানেও সাইনাইড 6টা আছে। তার মানে পরিবর্তন হইলে কোথায় হবে, পরিবর্তন হইলে শুধুমাত্র আয়রনে পরিবর্তন হবে, তাই না? আয়রনে পরিবর্তন হবে। কিন্তু এখানে আমাদের +3 ছিল, এখানে আমাদের -3 ছিল, পরবর্তীতে আমাদের -4 হয়েছে, তার মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার পরে এটা হচ্ছে -4 এ পরিণত হয়েছে। ঠিক আছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে না, গ্রহণ করার পরে এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরই তো আমাদের ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তো এইটা হচ্ছে ঘটনা এখানে। দেখো ক্যালসিয়াম কার্বনেট যৌগটির মোলার ভর 100 গ্রাম মোল পার লিটার, সরি 100 গ্রাম পার মোল। মানে এখানে আণবিক ভর দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর দেওয়া আছে 100, এটা তো আমরা জানি। তো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করে দেওয়া আছে 10 গ্রাম, ভর দেওয়া আছে 10 গ্রাম, যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রায় ও বায়ুমণ্ডলীয় চাপে তার আয়তন কত। তার মানে কি এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিছে, দেখি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। এখন বলছে এইটাতে সমতা করাই আছে, এখন বলছে এইখানে এক বায়ুমণ্ডলীয় চাপে এই গ্যাসটা একমাত্র এটাই পানি আর কার্বন ডাই অক্সাইড, এটার আয়তন কত। তাহলে আমরা ওই যে একটা সূত্র পড়ে আসছিলাম না, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 সমান এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1, এই যে সহগ 1 ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে ভর দেওয়া আছে, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম সমান আমাদের এখানে আমাদের কি চাইছে, আয়তন চাইছে, তার মানে আমাদের ভি বাই 22.4 দিব। ঠিক আছে, তাহলে আমাদের ভি বের করতে হচ্ছে, তাহলে ভি সমান ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত আমাদের, ডাব্লিউ হচ্ছে আমাদের 10 গ্রাম আছে, তাহলে 10/100 গুণন 22.4, তাহলে কত হলো, এই 10 দ্বারা 100 কে ভাগ করলে 10, 10 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 2.24, এত কি লিটার, 2.24 লিটার।
এখন এটাকে আমরা মিলিলিটারে নিতে গেলে কি করবো, 1000 দ্বারা গুণ করবো, তাহলে আমাদের কত হয়, 2240 মিলিলিটার। এটার কাছাকাছি উত্তর কোথায় আছে, 2240 মিলিলিটার, ক নাম্বারটাতে উত্তর আছে, তাই এটা আমাদের সঠিক উত্তর হবে। 58 নাম্বারটা। সবসময় যায় ভাই কথা বলতে বলতে। আহ, মানুষ তো নাই, একাই কথা বলা লাগে। তোমরা যদি কিছু একটা বলতো আমি শুনতাম, ততক্ষণ রেস্ট হইতো, কিন্তু ওইটা তো আর হয় না। একলা একলা কথা বলা লাগে, হাফসায় যায়। 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন আছে দেখো। আগে দেখা লাগবে 18 গ্লুকোজ, C6H12O6, এটা হচ্ছে একটা অণু, গ্লুকোজের একটা অণু। আর একটা অণুতে এক এক অণু গ্লুকোজে কয়টা কার্বন আছে, 6টা কার্বন আছে, কিন্তু 6টা কার্বন, কার্বন 6টা, ঠিক আছে, কার্বন 6টা আছে। বুঝতে পারছো? এখন 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে, তার মানে আমাদের এক্স বের করতে বলছে। তাহলে আমরা আগে অণু আছে কতগুলা সেটা বের করি। তাহলে আমাদের এন সমান কি, W/M সমান এক্স বাই এন এ। ডাব্লিউ বাই এম সমান এক্স বাই এন এ। তাহলে এক্স সমান কি আমাদের, ডাব্লিউ কত, 18 ডিভাইডেড বাই 180 গুণন 6.023 ইন্টু 10^23। 18 দ্বারা 180 কে ভাগ করলে 10, 10 দ্বারা এটাকে ভাগ করলে কত হয় আমাদের, 10^22। তার মানে কি হলো আমাদের, 6.023 ইন্টু 10^22। এটা উত্তর দাগে আসবা? না, এটা কিন্তু দেখানো যাবে না। এটা হচ্ছে আমাদের কি বের করলাম, 18 গ্রামে কতগুলা গ্লুকোজ আছে। কিন্তু এটা তো আমরা বের করতে বলে না, আমাদের বলছে কতটি কার্বন অণু আছে। তাহলে একটাতে আমাদের কার্বন অণু আছে 6টা, তাহলে এতটাতে কার্বন পরমাণু আছে কয়টা, এটার সাথে 6 গুণ করে দিতে হবে, তার মানে কি 36, 6 6 36 ইন্টু 10^22। এখন উত্তরে সব, উত্তরে দেখো এই যে এইখানে একটা দশমিক আগে দিয়ে এখানে 10^23 লিখছে, তাই এটা আমাদের সঠিক উত্তর হবে। 59 নাম্বার। গতকাল একটা ভিডিও আপলোড করছি শুধুমাত্র এই পরিমাণগত রসায়নের উপরই, 125টা প্রশ্নের সমাধান। আজকে আমার 65টা প্রশ্ন সমাধান করতে দম বের হয়ে যাচ্ছে। গতকাল আমার 125টা একটানা বসে ভিডিওটা শুট করছি। তাহলে কিরকম লাগছে আমার, চিন্তা করো। 0.05 মোল পার লিটার, মানে এস দেওয়া আছে 0.05 মোলার, ঘনমাত্রা 10 গ্রাম, 10 মিলিলিটার। তার মানে 10 মিলিলিটার অক্সালিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করার জন্য 0.05 মোলার ঘনমাত্রার যে আয়তন সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ প্রয়োজন, তা হলো, এটা আমরা ওই যে S1 V1 সমান S2 V2 E2 দ্বারা প্রকাশ করব। দেখো তোমাদের সবকিছু পারবা, শুধুমাত্র এই E1 E2 বের করতে একটু সমস্যা হয়ে যাবে। এটা তোমরা ওই জারণ মান আছে না, ওটা মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে যে আয়তন বের করতে বলছে, তার মানে ভি টু বের করবো। তাহলে S1 V1 E1, S1 কত 0.05, V1 কত 10, আর E1 কত আমাদের অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কি C2H2O4, এটা আমাদের অক্সালিক অ্যাসিড, তাহলে এখানে 2 হবে, ডিভাইডেড বাই আমাদের কি বের করতে বলছে, ভি টু বের করতে বলছে, তাহলে S2E2। তাহলে S2 কত আমাদের, সোডিয়াম বাইকার্বনেটে কিন্তু আমাদের ইয়ার 2 হয়, বুঝতে পারছো, সোডিয়াম বাইকার্বনেটের তুল্য সংখ্যা 2। আর E2 কত, সরি, S2 হচ্ছে আমাদের 0.05, আর E2 আমাদের হচ্ছে 2। তাহলে এটা আর এটা বাদ গেল, 2 2 বাদ গেল, তাহলে কত হয়, ওমা, না 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 না, সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে 1 1। আমি দেখো ভুল করে ফেলছি। তাহলে এই 2 2 তো কাটে না, 2 থাকে, তাহলে 10 দুগুণে কত, 20 মিলিলিটার। বা এত সুন্দর করে ভুল করলাম। মুখস্থ করে নাও, দেখো আমারও কিন্তু ভুল হয়, ভুল যে হয় না তা না, আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আমি কিন্তু মানুষ ভাই, ক্যামেরার সামনে কথা বলতে যাই অনেক প্রশ্ন ভুল অ্যান্সার দিয়ে ফেলি অনেক সময়, এটা ইচ্ছাকৃত হয় না, অনেক সময় ভুল অ্যান্সার দিয়ে ফেলি। এটা নিয়ে বড় একটা ইস্যু বানায় না ভাই, আমি তোমাদের কখনোই চেষ্টা করি না ভুল শেখানোর। আমি ফ্রিতে এই কাজগুলো করতেছি, মানে ভালোই শেখানোর চেষ্টা করতেছি। এখন ভুল যদি হয়ে যায় ভাই আমার, মানে অজানা ভাবেই হয়ে যাবে, জানা সত্ত্বে আমি ভুল করব না, ঠিক আছে। 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 50 মিলিলিটার আছে, দ্রবণে দ্রবীভূত থাকলে ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত, এইখানে এত পেঁচাইছে কেন, যেহেতু মিলিলিটার আছে তাহলে 1000 W ডিভাইডেড বাই MV, এই সূত্র হবে। তাহলে 1000 W কত আমাদের, 2 গ্রাম ডিভাইডেড বাই এম কত আমাদের, আণবিক ভর 40 সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ভি কত আমাদের 50 মিলিলিটার, তাহলে 50
আচ্ছা, এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কত হয়? সরি সরি সরি, এত কঠিন না করে একটু সহজ করি। এখানে দুই শূন্য, এখানে দুই শূন্য, এখানকার দুই শূন্য। 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, 2 আর 2 এর কত? 4, 4 আর এই 4 কাটা গেলে 1 হয়, ঠিক আছে? 1 মোলার হয়। ঠিক আছে, বুঝতে পারছো? প্রথমে শূন্য শূন্য কাটা দিলেই হয়ে যাবে। 61 নম্বর প্রশ্নটা পারবা? এটা একটু পরে আমাকে কমেন্ট বক্সে জানাও তো। এখানে যে 8 সেন্টিমিটার স্কোয়ার আছে, এটা 8 সেন্টিমিটার কিউব হবে, এটা এক মিস্টেক। দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমন করতে 10 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক প্রয়োজন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা কত? S1 V1 E1 = S2 V2 E2। তাই না? দেখো, সবগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে আসতেছে। তাহলে আমাদের S1 জানতে চাইছে, S1 = S2 V2 E2। S2 কত আমাদের 1, V2 কত 10, E2 কত? হাইড্রোক্লোরিক 1। ঠিক আছে, হাইড্রোক্লোরিক হাইড্রোজেন একটা আছে আমাদের। V1 কত আমাদের 8, আর E1 কত আমাদের 2। ঠিক আছে, তাহলে আমাদের 10/16, তাহলে কত হবে? এটা যদি কাটি তাহলে কত হয়? 2 দ্বারা কাটলে এবার হচ্ছে 5/8, তাহলে 5/8 সমান কি জানি? 625, মানে 0.625। এটা তো এমনি বোঝা যাচ্ছে, এটা পারবা। বা একটু যদি তোমরা একটু ভাগ করো, পয়েন্ট দিলা, শূন্য নিলা, 6 8 48, হাতে থাকে 2, আবার শূন্য নিলা, 8 2 = 16, এটা এভাবে বের হয়ে যাবে। 62 নম্বর। যৌগদ্বয়ে ম্যাঙ্গানিজ এবং আয়রন এর জারণ সংখ্যা কত? দেখো, বেরিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন 4+। এই যৌগের নাম কি আমি নিজেও জানি না। বেরিয়াম কি আমাদের 2+, ঠিক আছে? ম্যাঙ্গানিজেরটা বের করতে হবে, তাহলে এক্স ধরলাম, তাহলে 2+X। আয়রন, এটা কি? ফ্লোরিন, ফ্লোরিনে কত? -1, তাহলে 4টা আছে, তাহলে 4 হবে, -4 হবে, সমান 0। তাহলে এক্স কত আমাদের? +2 হবে, তাই না? এখন হচ্ছে লিথিয়াম 2, ম্যাঙ্গানিজ, তারপর কি রাখাইলাম এটা? ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে আয়রন, তারপর আবার ফ্লোরিন 6টা। বাপরে! ম্যাঙ্গানিজেরটা বের, ও সরি 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 সরি, এটা আমাদের বের করতে হচ্ছে, আয়রনেরটা বের করতে হচ্ছে, তাহলে এটা আমরা এক্স ধরবো। তাহলে লিথিয়ামের কত? +1, তাহলে +1 আর দুটো আছে, তাহলে +2। ঠিক আছে, ম্যাঙ্গানিজে কয়টা আমরা জানি? দুটো জানি। আর হচ্ছে আয়রন তো আমরা বের করবো এক্স, আর ফ্লোরিনে কয়টা? -1, তাহলে 6টা, -6 সমান 0। তাহলে এক্স সমান কি? এখানেও +2 হবে, এটা আমাদের সঠিক উত্তর। 63 নাম্বার। 63 নাম্বার হচ্ছে 4 গ্রাম হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে উৎপন্ন পানির পরিমাণ কত? আচ্ছা, খেয়াল করো, হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়াইছে, তাহলে হাইড্রোজেন যোগ অক্সিজেন যুক্ত করব, আমাদের কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন ঠিক আছে, কিন্তু অক্সিজেন আমাদের এখানে 1/2 দিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কয় মোল? 1 মোল হাইড্রোজেন থেকে 1 মোল পানি উৎপন্ন হয়েছে, ঠিক আছে? 1 মোল হাইড্রোজেন থেকে 1 মোল পানি উৎপন্ন হয়েছে। তাইলে আমাদের এখন বলছে, তাহলে আমরা এটা কি করব? ডাব্লু বাই, হাইড্রোজেন কত? ডাব্লু 4 গ্রাম দেওয়া আছে, তাহলে W/2 হবে। হাইড্রোজেনের আণবিক ভর কত? W/m হবে। তার মানে 4/2 সমান আমাদের এটা বের করতে বলছে পরিমাণ, তাহলে W/, এটার এম, এটার এম কত? 18, পানির আণবিক ভর 18, তাহলে W সমান 36। ঠিক আছে, এই যে 2 হবে, 18 × 36, এটা 18 × 36 গ্রাম। 64 নাম্বার, নিচের কোনটি ডিসপ্রপোর্শন ডিসপ্রপোর্নেশন বিক্রিয়া, অর্থাৎ হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এই হুবহু বিক্রিয়া তোমাকে দেখাইছি একটু আগে, একটু আগে বলতে এই ভিডিওতে দেখাইছি। দেখো, এটা পারবা তোমরা। একটু বলেই দিয়ে যায়, নাহলে আবার বলবা ভুলে গেছি স্যার দেখান না। সরি ভাইয়া, দেখান না। এই যে এখানে ক্লোরিন কি? 0। এই ক্লোরিন এখানে যে কি হয়? -1 হয়। আবার এই একই ক্লোরিন এখানে 0 থেকে এখানে যে হয় হচ্ছে +1। তাহলে জারণ, একই সাথে জারণ ঘটে, একই সাথে বিজারণ ঘটে। তাই এটা মনে হয় লাস্ট কোশ্চেন। 300 মিলিলিটার 0.25 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন? কি পরিমাণ? তাহলে ডাব্লিউ সমান SVM/1000। এস কত? 0.25, ভি কত আমাদের 300, এম কত আমাদের? সোডিয়াম কার্বনেট 106/1000। 1000 সমান কত? এই 2 শূন্য 2 শূন্য কাটা গেল। এই 10 দ্বারা 106 কে ভাগ করলে আমাদের 10.6।
তাহলে 10.6 আর 0.25 গুণ করব। আমরা মনে করো দশমিক কিচ্ছু নাই, আমরা জাস্ট ডিরেক্ট গুণ করব। তাহলে 5 আর 106 গুণ করলে পরে 530 হয়। এক ঘর কাটা। 2 দ্বারা 106 কে গুণ করলে কত হয়? 212 হয়। তাহলে 212। তাহলে 0562। এখানে দশমিক পরে এক ঘর, এখানে 2 ঘর, তাহলে 3 ঘর। তাহলে এই যে এখানে আসবে। মা, উত্তর তো মিললো না। কি করলাম, ভুল করছি নাকি? উম ওহো, এই যে এখানে তো একটা থ্রি আছে, এটার সাথে আবার থ্রি গুণ করতে হবে, ঠিক আছে। থ্রি, এই যে থ্রি আছে, এই যে থ্রি গুণ করতে হবে। তাহলে থ্রি গুণ করলে এবার কত হয়? 3 দুগুণা 6। এই যে 6-এর কাছাকাছি, মানে 7 হবে আর কি। এই যে 2.65 আছে না, তাহলে 7 দশমিক সামথিং হবে। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। দেখো আছে এখানে। আশা করি তুমি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। আমাদের এটা মনে হয় লাস্ট কোশ্চেন। হ্যাঁ, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় লাল বাস। এইভাবে এই স্বপ্ন পূরণের সারথি হিসেবে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ রাকিবুল ইসলাম। বর্তমানে তোমাদের টোটাল 33টা ভিডিও আপলোড করা হলো। আমি আমার আশা এখানে 300 প্লাস ভিডিও আপলোড করবো, 300 প্লাস, শুধুমাত্র সকল বিশ্ববিদ্যালয় প্রশ্নের সমাধান। অলরেডি অনেকগুলো কৃষির অনেক প্রশ্নের সমাধান দিয়েছি। যারা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমাধান দেখতে চাও, প্রশ্নগুলোর সমাধান দেখতে চাও, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাধান দিয়েছি। আহ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সের সমাধানগুলো দিয়েছি। তারপর অধ্যায় ভিত্তিক সমাধান দিয়েছি। আর কি চাও? কৃষির জন্য মোটামুটি যতটুকু করেছি আমার মতে এনাফ। যেটুকু করছি ওইগুলা সবগুলা ভালোভাবে দেখো। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। অন্তত শেষের সিট যদি হয়, কৃষিতে যদি 2000 সিট থাকে, তা 2000 নাম্বার সিট যদি হয়, সেটাও তুমি পাবে আশা করি। আমার বিশ্বাস, তুমি যদি ভালোভাবে পড়ো, যেগুলা দেখাইছি। তো থাকো, আজকে আর কথা বাড়াবো না। আজকে তোমাদের সাথে এই পর্যন্ত থাকুক। ভালোভাবে পড়াশোনা করো। চ্যানেলটা একটু শেয়ার করো, কারণ আমি এই চ্যানেলে, আমি ইউটিউবে নতুন। আমার ইউটিউবে অভিজ্ঞতা নাই বলতে গেলেই চলে। ইউটিউবে আমার অভিজ্ঞতা নাই, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমার এই যে ভিডিও গুলো র্যাঙ্ক হয় না। তোমরা যদি ভিডিও গুলো না দেখো, লাইক কমেন্ট না করো, তারপর শেয়ার না করো, তাহলে কিন্তু ভিডিও গুলো আমার র্যাঙ্ক হচ্ছে না, অন্যদের কাছে ভিডিওটা যাচ্ছে না। একটু তোমাদের কাছে অনুরোধ, যারা আমার নিয়মিত ভিউয়ার আছো, তারা বিভিন্ন এই যে গ্রুপ যে আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আমার চ্যানেলটা একটু শেয়ার দিয়ে দিতে পারো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, তোমরা না দিলে আমার কিছু করার নাই, কিন্তু একটু রিকোয়েস্ট করতেছি। যেহেতু আমি নতুন, আর আমি তো এখানে বেশি টাকা ইনভেস্ট করতে পারবো না। আর তো সেই ক্ষেত্রে আমাকে তোমরা হেল্প না করলে কিছু করা মানে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো। আসসালামু আলাইকুম।